হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের উপরে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর মধ্যে আজকে আমরা প্রথম স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুলের যত কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেন, লং কোশ্চেন, সমস্ত কিছু কিন্তু আমরা একটি ভিডিওতে কমপ্লিট করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভীষণ উপকারে লাগবে। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিব। প্রথম থেকে যদি তোমরা এইভাবে কোশ্চেনগুলোকে সলিউশন করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে কিন্তু কোনো কোশ্চেন আটকাবে না, এইটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি শেষে ভালো লাগে তবে লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো শুরু করবো আজকের প্রথম প্রশ্ন, বেশি সময় নষ্ট না করে। তোমাদের ফার্স্ট এমসিকিউ কোশ্চেন থাকবে। এমসিকিউ কোশ্চেন কিন্তু তোমাদের 6টা করতে বলবে, ঠিক আছে? 6 মার্কসের এমসিকিউ থাকবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে আসল এবং এক বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। তোমরা একটা জিনিস মনে রাখবে যে এখানে দেখো কোন সুদের কথা বলেছে বলে দেয়নি, চক্রবৃদ্ধি সুদ না সরল সুদের কথা বলেছে। যদি কিছু না বলা থাকে অবশ্যই তোমরা কিন্তু সরল সুদ হিসেবেই ধরবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? কারণ যদি চক্রবৃদ্ধি সুদ বলতে হতো, বলা থাকতো, তাহলে কিন্তু লেখা থাকবে যে এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলা হয়েছে, কিন্তু যেহেতু লেখা নেই তার জন্য কিন্তু তোমরা সবসময় সরল সুদ হিসেবেই কিন্তু এটাকে ধরবে, ঠিক আছে? তাহলে দেখো আসল এবং এক বছরের সুদ আসলের অনুপাত, তাহলে সরল সুদের ক্ষেত্রে সুদের সূত্র কি? সরল সুদের ক্ষেত্রে আই আমরা কি জানি, PRT/100। ইয়েস অর নো? তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে এক বছরে সুদ আসল, এক বছরে বলেছে, তাহলে টি এর জায়গায় যদি 1 বসিয়ে দিই কত হবে, PR/100 হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে আসলকে আমি পি ধরেছি আর আর কে আমি সরল সুদের হার ধরেছি, বার্ষিক সুদের হার ধরেছি। এবারে শর্ত এখানে কি বলেছে দেখো, আসল এবং এক বছরের সুদ আসল, তাহলে আসল কত এখানে পি, অনুপাত সুদ আসল, তাহলে আসল প্লাস সুদ হলে সুদ আসল পেয়ে যাবো। আসল হচ্ছে পি এবং সুদ কত পেলাম, PR/100। দেখো পি কেন লিখলাম না, কারণ পি তো আমার এক বলে দিয়েছে, এক বছরে চেয়েছে না, তাহলে পি এক হয়ে গেছে, তাই PR/100 হয়ে গেছে। এইটা সমান বলা আছে এখানে 20:21। ইয়েস অন্য? তাহলে দেখো আমি যদি এটাকে অনুপাত আছে মানে কি ভাগ করতে পারি, তাহলে পি বাই এইটাকে যদি পি কমন নিয়ে নিই, এইদিকে পি কমন নিলে এখানে পি কমন নিলে এক পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে কত, R/100। ক্লিয়ার হয়েছে না হয়নি? R/100 এটার সমান কত লিখতে পারি, এটার সমান আমি কত লিখতে পারি, 20/21। দেখো পি এখানে কেটে যাবে, তাহলে উপরে 1 থাকবে, কোনাকুনি গুণ করে দিবে, ঠিক আছে? তাহলে 20-র সঙ্গে কি গুণ হবে, এইটা 21-এর সঙ্গে এক গুণ হবে, তাহলে 20-র সঙ্গে গুণ হবে কত, 1 প্লাস R/100, আর 21-এর সঙ্গে গুণ হবে কত, 1। ইয়েস অর নো? তাহলে গুণ করে দিলে কি হবে, 20-র সঙ্গে এক গুণ হলে 20 হবে, প্লাস 20-র সঙ্গে কি গুণ করবো, R/100 গুণ করবো। ইয়েস অর নো? সমান 21। একদম প্রত্যেকটা লাইন ডিটেল বলবো। যারা খুব কাঁচাও অঙ্কে, তোমাদের আমি বলে দিই অঙ্কে খুব কম পারো, তোমরা আমার ভিডিওগুলো যদি মন দিয়ে শোনো এবং সেগুলো যদি খাতায় তুলেও নাও, তাহলে কিন্তু তোমরা দেখবে কিছুদিনের মধ্যে কিন্তু অঙ্কে তোমাদের কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট চলে আসছে। একদম ডিটেল বলবো, ঠিক এই নয় যে একদম শর্টকাট ভাবে করিয়ে দিয়ে চলে যাবো, এরকম করবো না কিন্তু। যারা অঙ্কে ভীষণ ভয় করো তোমাদের বলছি অবশ্যই কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখো, খুব খুব উপকারে লাগবে তোমাদের, এইটুকু বলতে পারি। দেখো এখানে 20 আর এখানে 100 আছে, 20 5 কত, 100 হবে, তাহলে R/5। দেখো এইদিকে আছে কি আমার সংখ্যা রয়েছে না, এইদিকে কি রয়েছে আমার 21 রয়েছে, 21 রয়েছে, ঠিক আছে? এখানে 21 রয়েছে আর এদিকে কত, 20, আগে কি আছে, প্লাস আছে, সমান চিহ্নের এইদিকে এলে কি হবে, মাইনাস হয়ে যাবে, -20। ওকে, তাহলে বা দেখো R/5 সমান কত হচ্ছে বাবু, 21 থেকে 20 বাদ দিলে কত হবে, 1 হবে। ইয়েস অর নো? 21 থেকে 20 বাদ দিলে 1 হবে। এইখান থেকে আমি যদি আর এর মান বের করাই, আর 5-এর সঙ্গে কি গুণ হবে, এক গুণ হয়ে গেলে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। ইয়েস অর নো? একদম ইজি। তাহলে আর এর মান কত পার্সেন্ট হয়ে গেল আমাদের, 5%। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 2। বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের এক বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে দেখো x টাকা, এক বছরের সরল সুদ বলেছে y টাকা হলে এদের মধ্যে কোন সম্পর্কটা সঠিক হবে? ঠিক আছে না? দেখো প্রথমত আমি এই কোশ্চেনটার একটু আমি ডিটেল বলে দিই। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, ঠিক আছে? কি ডিফারেন্স রয়েছে? সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু প্রথম বছরে, এক বছরে কিন্তু দুজনের সুদ সমান হয়, ঠিক আছে? মানে এক বছরে মানে ফার্স্ট যে বছরের শেষে সরল সুদ, ঠিক আছে, সরল সুদ এবং এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হয়ে যায়। ওকে, মনে রাখবে এটা, চক্রবৃদ্ধি সুদ কিন্তু কি হয়ে যায় বাবু, সমান হয়ে যায়। কিন্তু এক বছর পরে যখন আসবে সরল সুদের আসল কিন্তু সেম থাকবে। সরল সুদের যে আমি আসলটা ধরেছিলাম এটা সবসময় সেম থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়ে যাবে, আসল
আর ওই আসল সেম আসল থাকবে না, ওর সঙ্গে কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই বলি আমরা, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যোগ হয়ে ওটা আসল হিসাবে চলতে থাকবে। তার মানে দেখো প্রথম বছরে দুজনের সুদ সমান হলো, কিন্তু দ্বিতীয় বছরে যেহেতু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা যোগ হয়ে যাচ্ছে আসলের সঙ্গে, তার উপরে আবার পার্সেন্টেজ যদি বসাই, সুদ বসাই, তাহলে কি হবে, ওই সুদের পরিমাণটা বৃদ্ধি পাবে, কিন্তু সরল সুদের ক্ষেত্রে সেম থাকবে, কারণ ওই আসল তো আসলই থাকছে, সুদ তো অ্যাড হচ্ছে না, যোগ হচ্ছে না। আশা করি বোঝাতে পারলাম। তার মানে এখানে দেখো এক বছরে যেহেতু বলেছে তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদ, এই যে সরল সুদ নিশ্চয়ই সমান হবে, এক্ষুনি বললাম আমি। তাহলে এখানে দেখো এক্স সমান ওয়াই হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ এক্স টাকা এবং ওয়াই টাকা সমান হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় বছরে ওটা কিন্তু চেঞ্জ হবে, কারণ চক্রবৃদ্ধি সুদ ধীরে ধীরে বাড়তে থাকবে, সরল সুদ কিন্তু একইভাবে চলতে থাকবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 3 আসবে। কি বলেছে দেখো, বলছে কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। একটা জিনিস বলো আমাকে, বীজ শূন্য কথার অর্থ কি? একটি বীজ শূন্য কথার অর্থ কি? মানে আমাকে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া থাকবে তার একটা এক্স এর মান শূন্য হবে। এক্স এর তো দুটো মান, দ্বিঘাত সমীকরণের এক্স এর আমার দুটো বীজ পাবো। ঠিক আছে, সমীকরণের দুটো বীজ পাবো মানে হচ্ছে এক্স এর দুটো মান পাবো। বীজ মানে দুটো মান পাবো এখানে সমাধান করে। যেহেতু একটি বীজ শূন্য, তার মানে হচ্ছে একটা শূন্য হবে, আর একটা আমি জানি না কত হবে বলে দেয়নি। তাহলে এক্স এর জায়গায় যদি আমি এখানে শূন্য বসিয়ে দিই, সমীকরণটা আছে বাবু দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্স যদি শূন্য বসিয়ে দিই, এটা কত হবে, এ গুণিতক শূন্য এর হোল স্কোয়ার মানে শূন্য, বি গুণিতক শূন্য প্লাস সি সমান 0। তাহলে দেখো এটা শূন্য শূন্য হয়ে যাবে, তাহলে শুধু সি সমান কি হচ্ছে আমাদের শূন্য হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে দেখো এখানে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, সি ইকুয়ালস টু শূন্য। যদি হয়ে যায় তাহলে ওই সমীকরণের একটি বীজ শূন্য অবশ্যই হবে, আর একটা বীজ কি হবে সেটা আমি জানি না, কিন্তু একটি বীজ তো শূন্য হবেই হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে শূন্য বসিয়ে দিলে আরেকটা বীজ অবশ্যই তোমরা পেয়ে যাবে সি এর মান শূন্য বসালে। তো এই হচ্ছে 3টে কোশ্চেন রয়েছে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 4। বলছে √5 এর করণী নিরস্ব উৎপাদক রুট এক্স হলে এক্স এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে। দেখো √ওভার কত রয়েছে, √45 রয়েছে। √45 এই কোশ্চেন গুলো যখন করবে, করণী নিরস্ব উৎপাদক ক্ষুদ্রতম মান যেহেতু বলেছে, এই এক্স এর ক্ষুদ্রতম মান যেহেতু বলেছে, মন দিয়ে এটাকে কি করবে বলতো, প্রথমে ভেঙে ফেলবে। ঠিক আছে, 45কে প্রথমে কি করবে, ভেঙে ফেলবে। 45কে ভাঙলে আমি 5-এ কাটবো, 5 9 45 উৎপাদক বিশ্লেষণ 3 3 9। তাহলে দেখো একটা 5 দুটো 3 থাকছে। তাহলে রুট ওভারের ভেতরে যদি জোড়া থাকে, সেই জোড়া থেকে একটা বেরিয়ে আসবে, 3 বেরিয়ে আসবে, ভেতরে থাকবে কত বাবু, ভেতরে থাকবে কত, 5। ইয়েস অর নো? তার মানে দেখো এরপরে এবারে কিন্তু আমি এই যে সংখ্যাটা পেলাম, এই যে আমি করণী অমূলদ সংখ্যাটা পেলাম, এইখানে দেখো আমি গুণ যদি করি √5 গুণ করি, সর্বনিম্ন সব থেকে ক্ষুদ্রতম যদি √5 গুণ করি, এটা কত হয়ে যাবে, 3 ইন্টু √5 ইন্টু √5 5 হয়ে যাবে, মানে 3 ইন্টু 5 হয়ে যাবে, মানে কত, 15 হয়ে যাবে। দেখো 15 এর করণী নিরসন হয়েছে, করণী কি আর থাকছে, থাকছে না। কিন্তু অনেকের সময় কি করবে, তোমরা এইটা দেখে √45 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবে, এটা কিন্তু ক্ষুদ্রতম নয়, মানে এক্স এর মান 45 রাখলে কিন্তু এটা কিন্তু ক্ষুদ্রতম নয়। ক্ষুদ্রতম হচ্ছে কত এখানে, 5। তাই অ্যান্সার হবে এখানে সঠিক উত্তর হবে বি, 5 হবে এখানে সঠিক উত্তর। তাহলে তোমাদের কাজ কি, এইরকম অঙ্ক থাকলে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করলে জোড়া থেকে বের করে নিয়ে আসবে, ভেতরে যেটা থাকবে, যার জোড়া থাকবে না, যে সংখ্যাগুলো জোড়া থাকবে না সেগুলো গুণ করে যে অ্যান্সারটা হবে ওটাই হবে এক্স এর ক্ষুদ্রতম মান। ক্লিয়ার না হলে বলবে। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 5। ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, পি পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু পি ও এ 120 ডিগ্রি হলে পি বি ও এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে একটু মন দিয়ে দেখো কি বোঝাতে চেয়েছে এখানে। তাহলে আমি একটা, এটা বৃত্ত রয়েছে, কেন্দ্র নিলাম। ওকে, এবারে দেখো এখানে এ বি একটা ব্যাস বলে দিয়েছি, তাহলে এ বি নিশ্চয়ই কেন্দ্র দিয়ে যাবে, এ বি কেন্দ্র দিয়ে যাবে। পি পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, এখানে আমি পি বলে একটা বিন্দু রাখলাম। ওকে, বলছে পি ও এ 120 ডিগ্রি, পি ও এ এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে পি ও এ এইটা আমাকে বলে দিয়েছে কত, 120 ডিগ্রি। ইয়েস অর নো? ঠিক। বলছে পি বি ও এর মান কত, পি বি ও মানে হচ্ছে এইটা যদি আমি যোগ করি, এই মানটা তোমাকে বের করতে বলেছে। ওকে, এই মানটা তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো একটা জিনিস বলো এখানে, আমি যদি এখানে কি করি, এই পুরো মানটা কত বাবু বলো, এই পুরো মানটা কত, 120 আছে, তাহলে এই দিকের মানটা কত হবে, নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। ইয়েস অর নো? কারণ পুরোটা একটা, তো এটা তো কি রয়েছে, ব্যাস রয়েছে, ব্যাস যেহেতু রয়েছে এটা সরল রেখার উপরে, তাহলে সরল রেখার উপরে পুরো কোণটা কি হয়, 180 ডিগ্রি এক সরল কোণ হয়। তাহলে এটা যদি 120 হয়, 180 করতে হলে এটা কত করতে হবে, 60 করতে হবে। ইয়েস অর নো? এবারে ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে এই যে ত্রিভুজটা বেরিয়েছে না, এই যে ত্রিভুজটা দেখো পি ও বি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ওপি যা ওবি একই। কেন বলতো, এটি তো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সবসময় সমান হবে। যদি সমান হয় তার মানে এখানে বোঝা যাচ্ছে দেখো এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে।
তাহলে একটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ কত কত হবে, নিশ্চয়ই 60 ডিগ্রি 60 ডিগ্রি হতে হবে। তাহলে 60 60 120, টোটাল ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। 60 60 120 প্লাস 60 180, কারণ এই দুটো সমান হওয়ার জন্যই কিন্তু আমাকে 60 60 নিতে হচ্ছে, না হলে কিন্তু অন্য মানও হতে পারতো। তাহলে এখানে অ্যান্সার হবে কত, পি বি ও এর মান হবে এখানে অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ 60 ডিগ্রি। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এইটা হয়ে যাচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাই আমি। কোশ্চেন দেখো, পাশের চিত্র দেওয়া রয়েছে, ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস বলে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো ওটা বৃত্তের কেন্দ্র, এখানে বড় করে আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে এবি ব্যাস দেওয়া রয়েছে, এবি ও বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এখানে একটা সি বিন্দু রয়েছে আর একটা এখানে ডি বিন্দু রয়েছে, দেখো সি এবং ডি রয়েছে। ওকে, তোমরা সবসময় কি করবে, খাতায় ছবিগুলো এঁকে নিবে। ওকে, তাহলে এটা যোগ করেছে, এরপরে সি এবং এ যোগ করেছে, ঠিক আছে। এইটা বলে দিয়েছে 120 ডিগ্রি, এটা কত বলে দিয়েছে, 120 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে দেখো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখবে, দেখো এটা তো 120 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। আমাকে চেয়েছে কোন কোনটা, এডিসি 120 বলেছে, বিএসি এর মান চেয়েছে, বিএসি কোনটা, বিএসি মানে এই কোনটা কত হবে কিন্তু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে এইটা কত ডিগ্রি বলো, এইটা নিশ্চয়ই 90 ডিগ্রি। বলবে স্যার কেন, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। দেখো একটা বৃত্তে যদি আমি ব্যাস নিই না, যদি আমি ব্যাস নিই, ব্যাস, এই যে বৃত্তস্থ কোণ, যত বৃত্তস্থ কোণ তৈরি হচ্ছে এই ব্যাসের উপর, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু 90 ডিগ্রি হবে। তোমরা পড়েছো অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে এবি ব্যাসের উপর এসিবি একটা তো কোণ, ঠিক আছে না, তাহলে এইটা হবে 90 ডিগ্রি। এবারে বাবু বলো, এটা যদি 120 ডিগ্রি হয়, এইটা কত হবে, এইটা নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। বলবে স্যার কেন 60 ডিগ্রি হবে, তোমাদের মনে রাখবে এটা হয়ে গেল অর্ধবৃত্তস্থ, এগুলো সব পয়েন্ট করে লিখে রাখবে খাতায়, ঠিক আছে। আমি যেগুলো বলছি না পাশে লিখে রাখবে, যে 1 নাম্বার দিয়ে নোট বলে লিখে রাখবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই এটা লিখলে আমাদের শর্ট কোশ্চেন তো, আমি আর ব্যাখ্যা লিখবো না, জাস্ট মনে রাখার জন্য, পরে অঙ্কগুলো করার জন্য তোমাকে মনে রাখতে হবে। এইটা 120 হলে এটা 60 হবে কেন, কারণ বৃত্তস্থ চতুর্ভুজে, দেখো এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে বিপরীত কোণদ্বয় মানে হচ্ছে ডি এর বিপরীত কোণ নিশ্চয়ই ডি হবে, আর এ এর বিপরীত কোণ কি হবে, সি হবে, ঠিক আছে, এই পুরো কোণটা হবে। তাহলে এটা যদি 120 হয়, এটা 60 হবে, দিলেই 180 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হলো, 2 নম্বর নোট দিয়ে লিখে রাখবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। ওকে, হয়ে গেল। এবারে দেখো এটা 90, এটা 60, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। একটা 90 একটা 60 হলে এটা কত হবে, নিশ্চয়ই 30 ডিগ্রি হবে। তাহলে 60 30 90, 90 180, তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে অপশন হবে, দেখো অপশন সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 30 ডিগ্রি। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও এক্ষুনি একটা, অনেক কোশ্চেন রয়েছে, সমস্ত কোশ্চেন তোমাদের আলোচনা করবো, ধৈর্য ধরে একটু তোমাদের বসতে হবে এবং অঙ্কগুলোকে খাতায় তুলে নিতে হবে। আর যদি তোমরা এই পুরো সলিউশনের পিডিএফ চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে। নিচে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে তোমরা ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এখানে পুরো পিডিএফটা পেয়ে যাবে তোমরা। ওকে, এবং পিডিএফটা তোমরা ডাউনলোড করে রাখতে পারবে, পরে তোমরা একবার করে শুধু দেখে চলে যাবে এক্সামের আগে, ঠিক আছে। তাতে কিন্তু দেখবে তোমরা পরীক্ষায় আগুন লাগাবে, ঠিক আছে। খুব খুব ইজিলি তোমরা এক্সামের অঙ্কগুলো করে আসতে পারবে। সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু সমস্ত আপডেট কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওইখানে দিয়ে দিই, সেখান থেকে তোমরা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে ভিডিওতে ঢুকলে আর ইউটিউবে খুঁজতে হবে না তোমাদের, ঠিক আছে। এখানে তো অনেক ভিডিও রয়েছে, তাই ইউটিউবে না খুঁজে তোমরা চলে যাও টেলিগ্রাম চ্যানেলে, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে আগে থেকে, আমি ওইখানে নোটিফিকেশন দিয়ে দিই। তো ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 2। দেখো এবারে 2 নম্বরের কোশ্চেন গুলো এসছে আমাদের। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 10% হারে সুদে কত বছরের সুদ, আসল এবং সুদের অনুপাত 3:2 হবে। তাহলে এই দেখো এখানেও কিন্তু কোনো সুদের নাম লেখা আছে কি, সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ, তাহলে একদম একদম তোমরা কি ধরে নিবে, এটা হচ্ছে সরল সুদেই রয়েছে, ঠিক আছে। তাহলে তো কত বছর বলেছে, আসলও দেয়নি, শুধু সরল সুদের হার বলেছে, তাহলে কত বছর আমি কি করবো, ধরে নিব, যে ধরি টি বছরে, ঠিক আছে, ধরি সময় সমান কত বছর, টি বছর, আর আসলটাকে আমি কি ধরে নিলাম, টি টাকা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে ধরি আসল সমান টি টাকা, সময় টি বছর, ঠিক আছে। আর কত দিয়ে দিয়েছে এখানে, আর বলে দিয়েছে বাবু 10%, ঠিক আছে। তাহলে সময় টি বছর, আসল টি টাকা, আর 10%, এই দুটোকে আমি ধরে নিয়েছি। এবারে শর্ত কি বলে দিয়েছে, এবারে দেখো এখানে শর্ত কি বলে দিয়েছে, শর্তানুসারে আসল, দেখো ভালো করে দেখো, আসল এবং সুদের অনুপাত। তাহলে আসল মানে কি, আসল মানে এখানে পি ধরেছি, অনুপাত, ঠিক আছে। সুদ সুদ কত, টি আর টি বাই 100, টি ইন্টু আর কত 10, টি আর টি কত, টি বছরই ধরেছি, বাই 100, এটা সমান কত বলেছি বাবু, 3:2, ব্যাস হয়ে গেল, ঠিক। এবারে দেখো অনুপাত মানে ভাগ করবো, তাহলে পি বাই 10 পিটি হয়ে যাবে, 10 পিটি, পিটি 10, তাহলে 10 পিটি বাই 100 সমান কত হবে, 3/2। এ শোনো একদম ইজি। ওকে,
একদম ডিটেল সলিউশন করবো আমরা। দেখো পি ইন্টু কত হয়ে যাবে, 100 উপরে উঠে যাবে, পি ইন্টু 100 বাই 10 পিটি সমান কত হবে, 3/2। পি কেটে দাও, 10 10 এ 100, ঠিক। এবারে কোনাকুনি গুণ করবো, তাহলে 3 সঙ্গে কে গুণ হবে, টি, তাহলে 3t, আর 10 এর সঙ্গে কে গুণ হবে, 2, 10 2 20, ঠিক আছে। তাহলে টি সমান কত হচ্ছে 20/3, মানে 3 6 18, 2/3 ভাগ করলে যেটা 6 6 পূর্ণ 2/3 বছর। তাহলে অ্যান্সার কত হবে এখানে, 6 পূর্ণ 2/3 বছরে, ঠিক আছে। সুদ এবং আসল এবং সুদের অনুপাত কত হয়ে যাবে, 3:2 হবে। তাহলে এখানে অ্যান্সার কত হবে বাবু বলো, অ্যান্সার কত হবে এখানে, 6 পূর্ণ 2/3 বছর। অ্যান্সারটা তোমরা লিখতে পারবে অবশ্যই। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। বলছে তো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, 4√3, 5√2, 10√14, ঠিক আছে। তাহলে 4√3 দেওয়া রয়েছে, তাহলে 4√3 মানে কি, দেখো এখানে 4√3, এটাকে কিভাবে লিখতে পারি, 4টাকে যদি আমি ভেতরে ঢুকাই, তাহলে বাইরে একটা 4 আছে, ভেতরে ঢুকলে নিশ্চয়ই দুটো 4 হয়ে যাবে। বাইরে একটা 4 আছে, ভেতরে ঢুকলে দুটো 4 হবে। কেন, ভেতরে ডবল থাকলে বাইরে একটা হয়ে বেরিয়ে আসে, ইজি একদম। আর 3 তো ভেতরেই রয়েছে রুট ওভারে, তাহলে 3 একটাই যেমন আছে থাকবে। তাহলে এটা কত পাচ্ছি আমি, 4 থেকে 16 3 কত, 48 পেলাম। ওকে, এরপরে কত হচ্ছে 5√2, দেখো 5√2 একদম ইজি কোশ্চেন। 5 ভেতরে একটা রয়েছে, বাইরে একটা রয়েছে, তাহলে ভেতরে দুটো 5 গুণ হবে, গুণিতক 2, 5 5 25 দিয়ে কত হবে, 50। এরপরে নেক্সট 10√14, বাইরে 10 একটা রয়েছে, ভেতরে দুটো হবে, 10 গুণিতক 10, আর 14 যেমন গুণ আছে সেরকম একটা আছে, এরকম থাকবে। তাহলে এটা করলে 10 10 100, আর 14 গুণ করলে কত হবে, 1 4 0 0। একদম ইজি কোশ্চেন আছে দেখো। এরপরে ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে এইটাকে আমি কিভাবে লিখতে পারি বলো। দেখো 1400 নিশ্চয়ই বড়, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, মানে ছোট থেকে বড়, তাহলে আগে ছোটটা লিখবো আমি। ছোট এখানে কত, 48, লেস দেন 50, লেস দেন 1400। তাহলে ছোট থেকে বড় এটা সাজালাম সংখ্যাগুলো, তাহলে রুট ওভারও নিশ্চয়ই তার ছোট হবে, 48 লেস দেন 50, লেস দেন 1400। এবারে এখান থেকে পাবো 48 মানে কি 4√3, তাহলে 4√3, আর 50 মানে 5√2, 5√2, আর রুট ওভার 1400 মানে হচ্ছে এখানে 10√14। এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিলাম, ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাই প্রথমে ছোট রাখবো, তারপরে ধীরে ধীরে বড়র দিকে এগোবো। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত। তাহলে 3-এর দাগের কোশ্চেন করবো আমরা, ঠিক আছে। ওই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে কাজ হচ্ছে কি, আমাদের একটা বৃত্ত অঙ্কন করা, ঠিক। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবো, দেখো প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম আমি। এবারে এই বৃত্তের ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে কি বলেছে, ব্যাসার্ধ বলেছে 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব বলেছে, তাহলে এই দিকে একটা আমি জ্যা অঙ্কন করলাম এরকম ভাবে, ঠিক আছে। একটা জ্যা আঁকলাম আমি, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, আরেকটা কি, একটা জ্যা অঙ্কন করলাম। আচ্ছা, কেন্দ্র থেকে বলেছে ওই জ্যায়ের দূরত্ব, দূরত্ব মানে কি বাবু, দূরত্ব মানে লম্ব দূরত্ব, ইয়েস অর নো, এই ছোট ছোট জিনিস মনে রাখতে হবে। দূরত্ব মানে সবসময় লম্ব দূরত্বই হয়। এবারে দেখো 4 সেন্টিমিটার এটা হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত। আচ্ছা, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার বলেছে, তাহলে আমি যদি এইখান থেকে এটা যোগ করে দিই, এখানে ও রাখলাম, ব্যাস, জ্যাকে আমি এবি রাখলাম, তাহলে ওবি কত হবে, ওবি বলে দিয়েছে 10 সেন্টিমিটার, ইয়েস অর নো। আচ্ছা, এইটা 90 ডিগ্রি, এটা 4 সেন্টিমিটার। তাহলে বাবু একটা জিনিস লক্ষ্য করো, এখানে এখানে লক্ষ্য করো, ও, আচ্ছা এখানে একটা পি নাম দিলাম, ও পিবি, এইটা কি ত্রিভুজ বলো, সমকোণী ত্রিভুজ না। এটা সমকোণী ত্রিভুজ হয়েছে, ইয়েস অর নো। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার মানে ও বি স্কোয়ার সমান কি জানি আমি, লম্ব স্কোয়ার মানে ওপি স্কোয়ার লিখতে পারি, প্লাস পিবি স্কোয়ার বা বিপি স্কোয়ার, হ্যাঁ কিনা। এটা হচ্ছে লম্ব, ভূমি, এটা অতিভুজ, তাহলে ওবি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, ওবি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ব্যাস হয়ে গেল। এবারে মানগুলো এখানে বসিয়ে দাও, তাহলে ওবি মানে কত 10, তাহলে 10-এর স্কোয়ার সমান ওপি, ওপি মানে 4, 4-এর স্কোয়ার প্লাস পিবি, আমি বের করবো পিবি এর মান, পিবি স্কোয়ার। তাহলে দেখো পিবি স্কোয়ার সমান 10-এর স্কোয়ার মানে 100, আর এদিকে 16 আছে, 16 প্লাস আছে, সমান চিহ্নের এদিকে গেলে -16 হয়ে যাবে। মানে কত বেরোচ্ছে, 16 মাইনাস করলে এটা কত বেরোবে বলো, এটা বেরোবে তোমার 84, 84, হ্যাঁ কি না। তাহলে দেখো পিবি সমান কত পাচ্ছি আমি, √84, ঠিক না ভুল, কত পাচ্ছি আমি, √84। এবারে √84 কে আমি ভাঙবো, দেখো এইদিকে একটু ভাঙছি আমি, ভালো করে দেখো একটু, 84 কে তো, 84 কে যদি আমি ভাঙি, দেখো 2 4 8, 2 2 4, 2 2 4, 2 1 2, মানে দুটো 2 একটা 21 আসছে, এটাকে ভাঙলেও হবে 7 আর 3, কিন্তু জোড়া থাকছে না, তাই আমি লিখবো না। দেখো এটাকে লিখতে পারি আমি এখানে 2 × 2 × 21, ইয়েস অর নো। তাহলে জোড়া থেকে একটা বেরিয়ে যাবে, বারবার বলছি, 2 একটা বাইরে বেরিয়ে আসবে, √21। তাহলে দেখো পিডিটা আমি পেয়ে গেলাম কত, 2√21 সেন্টিমিটার। এবারে একই রকম ভাবে কিন্তু আমি এই দিকেও যদি করি, এই এপিটাও কিন্তু পাবো 2
সেন্টিমিটার, ঠিক না ভুল? এটাও পাবো। এবারে তোমাদের একটা উপপাদ্য রয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো একটা জায়গায় যদি উপর যদি আমি লম্ব অঙ্কন করি, ওই লম্বটা ওই জ্যাকে সমান দুভাগে ভাগ করে দেয়, ঠিক আছে? এটাও একটা নোট করে লিখে রাখবে। তাহলে এদিকে টু রুট 21 যদি হয়, দুটো টু রুট 21 হবে, তাহলে পুরো এপি এর দৈর্ঘ্য কত হবে এখানে বলো? এখানে তাহলে পুরো এপি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে এপি সমান লিখতে পারি না আমি, এবি মানে জায়গাটার দৈর্ঘ্য চেয়েছে, তো এবি সমান লিখতে পারি এপি প্লাস টিবি। তাহলে এপি প্লাস টিবি মানে হচ্ছে 2√21 প্লাস 2√21 সমান হচ্ছে 4√21 সেন্টিমিটার হবে এখানে সঠিক উত্তর। তাহলে আমাকে যে জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে বললো, এটা হবে 4√21 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। এইভাবে যেখানেই পড়ো তোমরা ডিটেল অঙ্কগুলো জেনে যাও। বারবার বলছি তোমাদের আমি, তোমরা যেখানেই পড়ো না কেন, তোমাদের আমি বারবার বলছি যে তোমরা প্লিজ ভিডিওগুলো অঙ্কগুলোকে একদম ডিটেল জানো, ঠিক আছে? একদম অ্যানালাইজ করো, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোন সূত্র দিয়ে আসছে, সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। যদি তোমরা পাশে নোট করে লিখে রাখো না, তাহলে আমি বলবো যে যারা প্রথমেই বললাম না অঙ্কে ভীষণ ভয় করো, তোমরা শুধু ভিডিওগুলো একটু দেখো মন দিয়ে, যদি পুরো আমার কন্টিনিউয়াসলি যদি ভিডিওগুলো দেখো, আমি বলবো যে তোমাদের অঙ্কে ভয় কেটে যাবে। গ্যারেন্টি দিয়ে বলবো তোমাদের আমি, ঠিক আছে? এইটুকু আমি তোমাদের বিশ্বাস দিতে পারি, একদম ভয় কেটে যাবে। তাই বলছি একদম প্রথম থেকে দেখতে থাকো, প্রত্যেকটা কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, ভীষণ উপকারে লাগবে, ঠিক আছে? যেখানেই করো, ঠিক আছে, শুধু যে আমার কাছে করতে হবে না, যেখানেই করো তোমরা প্লিজ ডিটেল জানো, ঠিক আছে? এই উত্তর দেখে শুনে এরকম করে কোনো লাভ নেই, মন দিয়ে ডিটেল জেনে যাও। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো এখানে। এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে, দেখো একটি বৃত্তস্থ চতুর্ভুজের, এটা বৃত্তস্থ চতুর্ভুজের অঙ্ক কিন্তু, ঠিক আছে? জ্যামিতি 1:2:3 অনুপাতে আছে, পরপর তিনটি কোণ 1:2:3 অনুপাতে আছে। প্রথম এবং তৃতীয় কোণের মান নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্ট কাজ কি বলো আমাদের? একটা কি অঙ্কন করা? বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করবো আমরা একটা, ঠিক আছে? প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি। ওকে, প্রথমে একটা আমরা বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে? তাহলে বৃত্ত অঙ্কন করলে দেখো এখানে আমি তিনটি কোণের মান বসাবো, ঠিক আছে? 1 মিনিট, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে, দেখো তাহলে আমি কেন্দ্র নিলাম। ওকে, তিনটি করে একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করি। এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি বাবু? বৃত্তের ভেতরে চতুর্ভুজটা থাকবে, ঠিক আছে? নাম দিয়ে দাও এ, বি, সি, ডি। মন দিয়ে শুনবে, একটু মন দিয়ে শুনবে। দেখো পর পর তিনটি কোণ বলেছে, মানে এইটা যদি ধরি, এটা একটা ধরবো, এটা একটা ধরবো, পরপর বা এই দিক দিয়ে ধরলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে তিনটি কোণের অনুপাত 1:2:3 বলে দিয়েছি, ইয়েস অর নো? তাহলে আমি যদি পরপর তিনটি কোণ, পরপর পরপর তিনটি কোণের মান, পরপর লেখো, পরপর তিনটি কোণের মান, তিনটি কোণের মান এক্স, 2x, এক্স ডিগ্রি, 2x ডিগ্রি ও 3x ডিগ্রি লিখতে পারি, হ্যাঁ কিনা ধরে নিলাম আমি। দেখো অনুপাত দেওয়া রয়েছে মানে আমি ধরতে পারি না একটা এক্স ডিগ্রি, একটা 2x ডিগ্রি, একটা 3x ডিগ্রি, 1:2:3 রয়েছে, 1x মানে এক্স ডিগ্রি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবারে এক্ষুনি বলেছিলাম আমি যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। দেখো এইটাকে যদি 1x ডিগ্রি পরপর বলেছে, 2x ডিগ্রি, আর এটা কত হয়ে যাবে 3x ডিগ্রি, তাহলে বিপরীত যে কোণ এর সঙ্গে সি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না এক্স ডিগ্রি প্লাস 3x ডিগ্রি, এক্স ডিগ্রি প্লাস 3x ডিগ্রি, এক্স ডিগ্রি প্লাস 3x ডিগ্রি মানে বিপরীত কোণ, এটা 180, কারণ বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি করতে পারি আমি। তাহলে 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি, 4x ডিগ্রি সমান কত হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান কত হয়ে যাবে এখানে 180, 180/4, কাটাকাটি করলে কত হবে, 4×4=16, 4×5=20, এক্স বেরিয়ে গেল আমাদের কত ডিগ্রি? এক্স বেরিয়ে গেল আমাদের 45 ডিগ্রি, এক্স বেরিয়ে গেল আমাদের 45 ডিগ্রি। বলছে প্রথম এবং তৃতীয় কোণ, তাহলে এখান থেকে একদম অনায়াসে লিখতে হবে প্রথম কোণ কত হবে, এক্স ডিগ্রি, প্রথম কোণ এটা। ওকে, এটা 1 × x মানে 45, তাহলে প্রথম কোণ 45 ডিগ্রি হয়ে গেল। আরেকটা হচ্ছে তৃতীয় কোণ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় কত 3x ডিগ্রি রয়েছে, মানে 3 × 45 ডিগ্রি, 3 × 45 ডিগ্রি, 5×3 = 15, 4×3 = 12, 130 ডিগ্রি। তাহলে ফার্স্ট যে কোণটা হবে এটা হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি, 3 নম্বর কোণ হবে কত 130। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 5। একটি ঘনকের আয়তন x, সমগ্রতলের ক্ষেত্রফল y, কর্ণ z হলে y/z এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখো একটা ঘনক যদি থাকে, ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়, ইয়েস অর নো? তাহলে দেখো একটা যদি আমি ঘনক অঙ্কন করি, ভালো করে লক্ষ্য করো এখানে, ঘনকের লুডুর ছক্কা, ঘনক মানে কি লুডুর ছক্কা, ঠিক আছে? একটা ঘনক অঙ্কন করলাম আমি, মানে প্রত্যেকটা বাহু কি হয় ঘনকের সমান হয়, ইয়েস অর নো? এটা একটা ঘনক রাখা। এবারে এই ঘনকের যদি আমি ধরে নিই যে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, এ একক, ঠিক আছে? এখানে দেয়নি মানে আমি এ একক ধরলাম।
তাহলে বলো এর আয়তন কি হবে, এর আয়তন কি হবে, এর আয়তন কি হবে, এর আয়তন হবে কত, এ কিউব। ঘনকের আয়তনের সূত্র কি, এ কিউব। এ কিউব ঘন একক হয়ে যাবে। ইয়েস অর নো? আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, এর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি পাবো, 6a², 6a² বর্গ একক। ইয়েস অর নো? আচ্ছা, এর কর্ণের সূত্র কি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3 ইন্টু এ একক। ইয়েস অর নো? ব্যাস। এবারে দেখো আয়তন কত দিয়ে দিচ্ছে, এক্স, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ওয়াই, কর্ণ দিয়ে দিয়েছে জেড, এক্স ওয়াই জেড। তার মানে আমি এখান থেকে লিখতে পারি না, এখান থেকে লিখতে পারি না, অত শর্তানুসারে লিখতে পারি এক্স সমান হচ্ছে এ কিউব। আচ্ছা, ওয়াই সমান হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল ওয়াই, 6a²। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য দিয়েছে জেড, √3 ইন্টু এ। ইয়েস অর নো? এগুলো আমি লিখতে পারি। কেন? কারণ আমাকে বলে দিয়েছে, চেয়েছে কি এখানে ওয়াই বাই জেড, আমাকে চেয়েছে কি বাবু বলো এখানে, ওয়াই বাই জেড এর মান। তাহলে দেখো ওয়াই বাই জেড যদি আমি ধরি, ওয়াই কত আছে এখানে, 6a²। আচ্ছা, জেড কত হয়েছে এখানে, √3 ইন্টু এ। ইয়েস অর নো? আচ্ছা, এইখান থেকে এ কত পাবো বলো, এ সমান পেতে পারি না x⁴ 1/3, তোমরা 9 সূত্রকে পড়েছো, ঠিক আছে? কেন আমরা পড়েছি কি x³ যদি 2 হয়, x সমান কত হয়ে যাবে, 2⁴ 1/3। ইয়েস অর নো? তাহলে এ সমান কত হবে, a³ সমান x হলে এ সমান হবে x⁴ 1/3, 1 বাই হয়ে যাবে, এদিকে এদিকে এলে কি হয়ে যাবে, 1 বাই হয়ে যাবে। তাহলে এ এ কেটে দাও, তাহলে উপরে এ থাকছে, তাহলে পড়ে থাকছে দেখো 6/√3 ইন্টু এ। এবারে 6/√3, √3 কে করণে নিরসন করবো, উপর নিচ কি করবো, √3 দিয়ে গুণ করবো। তাহলে 6 ইন্টু এ ইন্টু √3 বাই √3 ইন্টু √3, করণে নিরসন হয়ে যাবে। তাহলে 6 ইন্টু এ ইন্টু √3 বাই √3 ইন্টু √3 কত হবে, 3 হয়ে যাবে। দেখো 3×2=6। ওকে, তাহলে উপরে পাচ্ছি আমি বাবু কত, 2√3 ইন্টু এ। আচ্ছা, 2√3 ইন্টু এ এর মান কত, এ এর মান কত, দেখো x⁴ 1/3, তাহলে 2√3 ইন্টু x⁴ 1/3 হবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ আমাকে যে বের করতে বলেছে ওয়াই বাই জেড, এটা হবে এই অ্যান্সার, 2√3 ইন্টু x⁴ 1/3। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। একদম আমরা লং কোশ্চেনের অ্যান্সার গুলো করবো, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 3। ওকে, 5 নম্বরে পাটিগণিতের কোশ্চেন গুলো রয়েছে, একটা তোমার চক্রবৃদ্ধি সূত্র থেকে দিয়েছে, আর একটা সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক দিয়েছে, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 3-এর দাগে বলছে দেখো যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে, তাহলে আমাকে কি চেয়েছে বলতো এখানে, আর আমাকে অ্যান্সারে চেয়েছে যে আর কত পার্সেন্ট হবে চক্রবৃদ্ধি সুদের হার, মানে কি আর। ওকে, নেক্সট কি বলেছে, 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 11,664 টাকা। দেখো সমূল চক্রবৃদ্ধি মানে কি বলতো, সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ প্লাস আসল। ওকে, সুদ প্লাস আসল মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি সূত্র কি, p × 1 + r/100 এটা হচ্ছে কি আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্র। এখান থেকে যদি আমি পি বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাবো আমরা, চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। ইয়েস অর নো? তাহলে কি কি দেওয়া রয়েছে, আমার সময় দেওয়া রয়েছে, কত টাকা মানে আসল দেওয়া রয়েছে, আর বের করতে বলছে, কিন্তু শর্ত বলে দিয়েছি যে সমূল চক্রবৃদ্ধি যেটা বেরোবে এই ডেটাগুলো নিয়ে, সেটা 11,664 টাকার সঙ্গে সমান হবে। তাহলে আমি প্রথম কি করে নিবো, ধরে নিব, ঠিক আছে, যে ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার পার পার্সেন্ট, সময় কত দেওয়া আছে এখানে বলো, আচ্ছা আসল কত দেওয়া আছে, আসল এটাকে আমরা পি ধরি 10,000 টাকা। বেশ অন্য 10,000 টাকা দেওয়া রয়েছে, সময় কি কত দেওয়া রয়েছে, 2 বছর। বেশ অন্য। ওকে, তাহলে দেখো সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 + r/100 এর শূন্য এত টাকা। ভ্যালুগুলো আমরা জাস্ট বসাবো, পি এর মান কত 10,000 ইন্টু 1 + আর কত আছে, আরই লিখবো আমি, r/100 এন মানে কত, 2 বছর দেওয়া রয়েছে। তাহলে এন এর জায়গায় আমরা কি বসাবো, 2 বসাবো, এত টাকা। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন, যেটা রয়েছে সেটাই জাস্ট আমি করলাম। এরপরে আমরা শর্ত বের করবো, ঠিক আছে? তাহলে শর্তানুসারে কি বলে দিয়েছে, শর্তানুসারে বলে দিয়েছে 10,000 ইন্টু 1 + r/100 সমান 11,664 টাকা। এখান থেকে আমি 10,000 এদিকে কি আছে, গুণ আছে, এদিকে ভাগ করতে পারি আমি। তাহলে 1 + r/100 সমান কত হবে, 11,664/10,000। ঠিক আছে? এটাকে আমরা কি করবো, কাটাকাটি করবো। ওকে, কাটাকাটি করলে দেখে নাও কত হচ্ছে। আচ্ছা, এটা 10,000, কাটাকাটি করবো আমরা এটাকে, 2 কাটো, এটা 4 কেটে দিই, 4×25, 2,500, 4 কাটলে এটা হবে 4×2 = 8, 3×11, 4×9 = 36, 4×1 = 4, 6×24। ওকে, পরে কিন্তু এরপরে আবার 4 কাটবে, 4 কাটলে কি হবে বলো, 4×7 = 28, 4×3 = 4, 4×2 = 8, 4×9 = 36। ঠিক আছে, এটাকে 4 কাটলে কত হবে, 4×6 = 24,
চার দুই আট, চার পাঁচে 20, ঠিক আছে। তাহলে পাচ্ছি কত বাবু বলো এখানে? তাহলে পাচ্ছি আমি 1+r/100 হোল টু দা পাওয়ার 2 স্কোয়ার সমান 700 এবারে দেখো একটা জিনিস, 1+r/100 হোল স্কোয়ার রয়েছে তো, এইটাকে আমি হোল স্কোয়ার হিসেবে নিয়ে আসবো। 625 কিন্তু 25-এর হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে এই 25কে 25 দিয়ে গুণ করলে 625 হয়। কারণ এদিকে হোল স্কোয়ার আছে, দুটো পাওয়ার যদি আমি সমান নিয়ে আসতে পারি তাহলে বলো, দুটো পাওয়ার যদি আমি সমান নিয়ে আসতে পারি তাহলে কি হবে বলতো? বেস গুলোকে আমি সমান করতে পারবো, তাই না? দেখো 729, দেখো 729 মানে হচ্ছে কিসের জানো তো? 27-এর হোল স্কোয়ার, তাই না? তাহলে 27/25-এর হোল স্কোয়ার লিখতে পারি এটাকে আমি। 27 × 27 মানে হচ্ছে 729। ওকে, এখান থেকে দেখো 1+r/100 কে সমান লিখতে পারি এখানে 27/25। কেন বলতো? কারণ আমার দুটোর কিন্তু আমার কি সমান হয়ে গেছে? দুটোর আমার কিন্তু পাওয়ার সমান হয়ে গেছে। দেখো এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে। তাহলে আমি বেস গুলোকে সমান করতে পারি। তাহলে কেন, তোমরা জানো সূচকের সূত্রে পড়েছো, কি সূত্র পড়েছো বলো? a টু দা পাওয়ার x সমান যদি b টু দা পাওয়ার x হয় তাহলে a সমান b হয়ে যাবে। x দেখো, x যেখানে, x এখানে কি রয়েছে? দুটো সমান রয়ে গেছে, হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি এটাকে সমান করতে পারি, ঠিক না ভুল? তাহলে r/100 সমান লিখতে পারি এখানে 27/25। এখানে কি আছে? +1 আছে, সমান চিহ্ন যদি গেলে -1 হয়ে যাবে। এখানে 25 হবে লসাগু, 27 - 25 হবে। ওকে, ঠিক। তাহলে দেখো এইখান থেকে যদি আর এর মান বের করাই আমি, r/100 ছিল, তাহলে আর যদি লিখি এটা কত হবে? 27 - 25 মানে কত? 2, 2/25 হবে। আর 100 এদিকে কি আছে? ভাগ আছে, এদিকে কি হয়ে যাবে বাবু? গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমি মাল্টিপ্লাইড বাই 100 লিখতে পারি এখানে। 25 4 100, তাহলে 4 2 কত পাচ্ছি? 8 পাচ্ছি। তাহলে দেখো আমি আরটাকে কি ধরেছিলাম বলতো? আরটাকে কি ধরেছিলাম? আরকে ধরেছিলাম যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। দেখো এটাই আমাকে কিন্তু চেয়েছে, এই আর এর ভ্যালুটাই চেয়েছে। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাবে আমাদের? আর সমান কত হবে? 8%। দেখো অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক দিয়েছে, ঠিক আছে। সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক যেরকম হয় চক্রবৃদ্ধি সুদ, সেম টাইপের অঙ্ক, শুধুমাত্র এখানে পি আর এন এর মানটা শুধু পরিবর্তন হবে, পুরো সেমই সূত্র দিয়ে কিন্তু আমরা করবো। কি বলেছে দেখো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পেয়েছে। বর্তমান কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে যেটা দেওয়া রয়েছে, খুব ইজি কোশ্চেন এখানে, যে হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে ওটা কি আমি মাইনাস নিব। ওকে, p × 1 প্লাস r/100 এর জায়গায় কি লিখবো? p × 1 মাইনাস r/100। এখানে সময়ও বলে দিয়েছে এন 3 বছর। পূর্বে কত ছিল বলেছে, তাহলে আমি 3 বছর পূর্বে কত ছিল কিন্তু জানি না, ওটাকে আমি ধরে নিব এক্স, ওটাই হবে পি। বর্তমান জনসংখ্যা যেটা বলেছে 33,750 টাকা, ঠিক আছে, 33,750 জন। তাহলে আমি ধরে নিব যে, কি ধরে নিব বলো? ধরি 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর ধূমপায়ীর সংখ্যা ছিল এক্স জন, সংখ্যা ছিল এক্স জন। কেন এটাকে আমি কি ধরবো বলতো? কেন এটাকে আমি কি ধরবো বলতো? কারণ এই পি এক্স জন কেন? ওটা তো প্রাথমিক আমার জনসংখ্যাটা বলেছে না, যেটা প্রাথমিক জনসংখ্যা হবে ওটাই হচ্ছে আমাদের পি, ঠিক আছে। তাহলে 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল কত? এক্স জন আমি ধরে নিলাম। আচ্ছা, ধূমপায়ী সংখ্যা হ্রাসের হার কত বলে দিচ্ছে? ধূমপায়ী ধূমপায়ী সংখ্যা হ্রাসের হার, ধূমপায়ী সংখ্যা হ্রাসের হার, হ্রাসের হার, আর ধরবো আমরা সমান 6.1/4%, সমান কত? 17 24 25/4%। ক্লিয়ার না হলে বলো, একদম ইজি। ওকে, সময় কত বলে দিয়েছে এখানে? সময় এন বলে দিয়েছে 3 বছর। বেশ, শূন্য, এন বলে দিয়েছে 3 বছর। আচ্ছা, এবারে দেখো এখানে 3 বছর পরে, 3 বছর পূর্বে দেওয়া আছে, মানে 3 বছর পর মানে যেটা বর্তমান জনসংখ্যার কথা বলেছে, দেখো 33,750 জন দেওয়া রয়েছে। তাহলে এইখানে আমি কি লিখবো? যে বর্তমান 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 জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা কত হবে? পি ইন্টু পি মানে কত? এক্স ইন্টু 1, প্লাস হবে না মাইনাস হবে? বারবার বলছি হ্রাস আছে মানে মাইনাস হবে, ইন্টু 1 মাইনাস আর কত এখানে? 25/4, r/100 হোল টু দা পাওয়ার এন এর জায়গায় কত লিখবো? আমি 3 লিখবো, এত জন হয়ে যাবে। যে শূন্য, তাহলে এখান থেকে আমি যদি বের করি p × 1 মাইনাস, দেখো 25/4 ইন্টু 100, এ শূন্য, হোল কিউব জন। তাহলে এক্স ইন্টু 25 4 100 মানে কত হবে? 1 মাইনাস 1/16, ঠিক। 1/4 গুণিতক 4 কত হবে? 16 হোল কিউব জন। তাহলে এক্স ইন্টু 16 থেকে একবার দিলে কত হবে? 15/16 কিউব জন। ক্লিয়ার হয়েছে? এবারে বলো, শর্ত আমাকে কি বলে দিয়েছে? শর্ত বলে দিয়েছে, শর্তানুসারে বলে দিয়েছে এই যে জনসংখ্যাটা হয়েছে না, ওটা 33,750। তাহলে এক্স ইন্টু 15/16 সমান হচ্ছে এর হোল কিউব সমান
33,750 জন। এর জন্য ক্লিয়ার হয়েছে? বা বা এক্স সমান কত হবে এখানে? 33,750 গুণ করে দিব আমি, তাহলে 16, দেখো এখানে নিচে রয়েছে 16, উপরে 16 হয়ে যাবে, আর নিচে উপরে 15 আছে, তাহলে সমান চিহ্নের এদিকে এলে ভাগ হয়ে যাবে, এত হোল কিউব। ঠিক, তাহলে 33,750 গুণিতক 16 গুণিতক 3 বার রয়েছে, 3 বার 16 গুণ করবো, নিচে 15কে 3 বার গুণ করবো। কেন বাবু বলো এটা কেন? কারণ কিউব রয়েছে, কিউব থাকলে 3 বার, স্কোয়ার থাকলে 2 বার করতাম। ঠিক আছে, তাহলে এইখান থেকে কাটাকাটি করবো আমরা, 15 দিয়ে কেটে দাও, 15 দুয়ে 30, 15 দুয়ে 30, 15 পাঁচে 75, কাটাকাটি করলে বেরোবে 15 একে 15, 7 5, 15 পাঁচে 75, আবার এখানে 15, 10 150, তাহলে পাচ্ছি 10 গুণিতক 16 গুণিতক 16 গুণিতক 16। এইটাকে তোমরা যদি গুণ করো, ঠিক আছে না, গুণ করলে যে অ্যান্সারটা বেরোবে সেটা আমি তোমাদের বলে দিই, সেটা বেরোবে 40,960। ঠিক আছে, তাহলে এক্স এর মান আমি কি ধরেছিলাম বাবু বলো? এক্স এর মান যেটা ধরেছিলাম সেটা হচ্ছে গিয়ে 3 বছর পূর্বে জনসংখ্যা, তাহলে 40,960 জন হবে এখানে সঠিক উত্তর। 3 বছর পূর্বে জনসংখ্যা কত হবে তাহলে বলো? 40,960 জন। ক্লিয়ার না হলে বলো, এটাই হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে, দেখো খুব ইজি ইজি কোশ্চেন রয়েছে, কিন্তু তোমাদের শুধু একটা কাজ করতে হবে, কিন্তু মন দিয়ে অঙ্কগুলো কিন্তু বুঝতে হবে, তাতেই দেখবে তুমি আগুন লাগাবে পরীক্ষায়। ঠিক আছে, শুধু মন দিয়ে আমার ভিডিওগুলো তোমরা যদি রেগুলারিটি মেনটেন করে দেখো, তাহলে আমি তোমাদের বলবো যে তোমাদের পরীক্ষায় একটাও কোশ্চেন আটকাবে না, আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের সলভ করে দিব। পিডিএফটা অবশ্যই তোমরা ডাউনলোড করে দিবে, নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, বারবার বলছি কেন, কারণ পিডিএফটা তোমরা ডাউনলোড করে রাখলে তোমরা পরে কিন্তু ওটা দেখতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 4 সমাধান করো। বলছি দেখো কি কি দেওয়া রয়েছে এখানে, একের দাগের 4-এর 1, x-3/x+3 মাইনাস x+3 বাই x-3 প্লাস 6 পূর্ণ 6/7 সমান 0 দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে প্রথম লিখি, x-3/x+3 মাইনাস x+3 বাই x-3, এটা এদিকে নিয়ে চলে আসতে পারি, প্লাস আছে এদিকে এলে মাইনাস হয়ে যাবে। এটা পূর্ণ সংখ্যা ভেঙে দিই, 7 6 42 আর 6 যোগ করলে কত হবে? 48/7, ইয়ে শূন্য, এর সঙ্গে এটা গুণ হয়, 6 যোগ হয়ে যাবে, গুণ এটা যোগ হয়ে যাবে, 7 6 42 আর 6 যোগ হবে, তাহলে 48/7 মাইনাস হয়ে যাবে, ইয়ে শূন্য। তাহলে দেখো এইটাকে আমি মাইনাসটাকে তুলবো, তাহলে মাইনাসটাকে না রাখলে এখানে কি করবো বলো তো? এখানে মাইনাস কমন নিবো, মানে মাইনাস প্লাস হয়ে যাবে, এটা আগে চলে আসবে, তাহলে x+3 বাই x-3 মাইনাস x-3 বাই x+3, এখানে মাইনাসটা তুলে দিয়েছি আমি। ঠিক আছে, মানে মাইনাস গুণ করে দিলে এইটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, সেটাই করেছি, এটাকে আগে লিখেছি কারণ প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল এখানে প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে, শুধু 48/7 লিখবো এখানে আমি। ক্লিয়ার না হলে বলো, একদম ইজি। ওকে, এতদূর ক্লিয়ার হয়েছে? নেক্সট কি করবো দেখো, এখানে লসাগু কত হবে বলো? এখানে লসাগু হবে x-3 ইন্টু x+3 হবে লসাগু, তাহলে এর x+3 সঙ্গে x+3 গুণ হয়ে যাবে, হবে কত? x+3 এর হোল স্কোয়ার। ক্লিয়ার না হলে বলো, আবারও বলে দিচ্ছি, এইটা আর এটা গুণ করলে এটা তো লসাগু হবে, তাহলে এইটা যেহেতু আছে এর সঙ্গে আমি এইটা গুণ করবো, সেটাই গুণ করেছি দেখো, x+3 এর হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, তাহলে এরপরে সেম ভাবে আমি এইখানে লিখতে পারবো মাইনাস দিয়ে এখানে লিখবো আমি, এখানে কি লিখবো? মাইনাস দিয়ে এখানে লিখবো আমি x-3 এর হোল স্কোয়ার, এস অন্য x-3 এর হোল স্কোয়ার, কারণ x-3 সমান কত হবে? 48/7, এস অন্য। বা দেখো উপরে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, সূত্র বলো? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, সূত্র কি এখানে? 4ab, 4ab সূত্র, এখানে 4ab হয়ে যাবে, 4 ইন্টু a কত? x, b কত? এখানে 3, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হচ্ছে কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 3 এর হোল স্কোয়ার মানে কত হবে? 9। ক্লিয়ার হয়েছে? সমান কত হবে? 48/7। দেখো এখানে কাটাকাটি করে নিব আমরা, 4 12 4 48, 3 4 12। ঠিক আছে, এরপরে আমরা কোনাকুনি গুণ করবো। দেখো কার সঙ্গে কি গুণ হবে? এখানে x এর সঙ্গে এই দিক সঙ্গে 7 গুণ হবে, আর এর সঙ্গে এটা গুণ হবে। ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 এর সঙ্গে কে গুণ হবে? 4 রয়েছে, দেখো এখানে 4, কাটাকাটি হয়ে 4 আছে, তাহলে 4 গুণ হবে, এখানে এক্স এর সঙ্গে গুণ হবে কত? 7, এখানে এক্স আছে, এক্স এর সঙ্গে 7 গুণ হয়ে যাবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরে অঙ্কগুলো করো। ঠিক আছে, যেভাবে বলছি একটু ধৈর্য ধরে করো, দেখো খুব ইজি অঙ্ক কিন্তু এগুলো। হয়েছে? এবারে 4x² মাইনাস 9 4 36 সমান কত হবে? 7x হয়ে যাবে, শূন্য। তাহলে 4x² 7x এদিকে নিয়ে এলে -7x মাইনাস 36 ইজ ইকুয়ালস টু 0। এরপরে নিয়ম কি বলো? এরপরে নিয়ম হচ্ছে কি আমাদের ধ্রুবক সংখ্যা এবং x² এর সহগকে গুণ করবো, তাহলে 4 আর 36 গুণ করলে কত হবে? দেখো 144 হবে, 4 আর 36 গুণ করলে। এবারে এইটাকে উৎপাদক বিশ্লেষণ করে আমি 7 মিলাবো। ঠিক আছে, 7 মেলাবো, এবারে 7 কিভাবে মেলাবো? মাইনাস করে মেলাবো। দেখো মধ্য সহগ বিশ্লেষণ মনে পড়ছে তো, এখানে মাইনাস আছে মানে মাইনাস করেই মেলাবো, এখানে যদি প্লাস থাকতো তাহলে প্লাস করেই মিলাতাম আমি। ঠিক আছে, যেহেতু মাইনাস আছে মাইনাস করে মিলাবো। আমি জানি এটাকে কিভাবে করবো, দেখো এটাকে আমি জানি 4x², তোমরা ভেঙে করবে, 16 9 কিন্তু 144। ঠিক আছে, 16 থেকে 9 বাদ দিলে কিন্তু 7 হয়, আমাকে তো 7টা মেলাতে হবে, এক্স এর আগের যে সহগ মাইনাস 36 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো
4x² মাইনাস 16x প্লাস 9x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। দুটো থেকে কি কমন আসবে? 4x কমন আসবে, এখানে x মাইনাস 4 পড়ে থাকবে, প্লাস 9 কমন আসবে, x মাইনাস 4 পড়ে থাকবে সমান 0। দুটো থেকে x মাইনাস 4 কমন আসবে, এখানে পড়ে থাকবে 4x প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে অতএব দেখো x মাইনাস 4 সমান 0 হবে, আর 4x প্লাস 9 সমান 0 হবে। এটা একবার 0 হবে, এটা একবার 0 হবে। বা x সমান 4 হচ্ছে, আর x সমান হচ্ছে মাইনাস 9/4। প্লাস এদিকে মাইনাস হবে, 4 গুণ আছে, ভাগ হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে 4, একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে মাইনাস 9/4। ওকে, যেহেতু দ্বিঘাত সমীকরণ দুটো অ্যান্সার বেরোবে, তাই দুটো অ্যান্সার আমাদের কমপ্লিট হয়ে গেছে, সমাধান হয়ে গেল। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? একদম ইজি কোশ্চেন ছিল না? খুব ইজি কোশ্চেন। শুধু একটু ধৈর্য ধরে মন দিয়ে যদি তোমরা করো, আমি বলবো তো কিছু থাকবে না এইসব অঙ্ক, ঠিক আছে? আর রেগুলার মেনটেন করো, ঠিক আছে? আমি রেগুলার ভিডিও নিয়ে আসছি, রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো অঙ্কগুলো করো, খাতায় তোলো, বারবার বারবার করো, দেখবে এগুলো রিপিট হবে, আমি আবারও করাবো, দেখবে তোমরা পরীক্ষার আগে অব্দি এক্সপার্ট হয়ে যাবে অঙ্ক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো এখানে দুয়ের দা, কি বলেছে এখানে? 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? দুয়ের দাগে এটা এটা একদম ইজি কোশ্চেন। দেখো এখানে লসাগু কত হবে? x², এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে x² লসাগু হবে। তাহলে x² যদি হয় 2 এর সঙ্গে 1 গুণ হবে মানে 2, মাইনাস x² লসাগু, তাহলে এখানে x আছে, তাহলে 5 এর সঙ্গে x গুণ হবে 5x, প্লাস 1 আছে, তাহলে 2 এর সঙ্গে x² গুণ হয়ে যাবে 2x² ইজ ইকুয়ালস টু 0। এবার x² 0 এর সঙ্গে গুণ হয়ে যাবে কোনাকুনি, ঠিক আছে? তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু আমার এটা 2 মাইনাস 5x প্লাস 2x² ইজ ইকুয়ালস টু 0। 2x² কে আগে নিয়ে নিই, 2x² মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। প্লাস 2 কেন? কারণ কিছু নেই মানে প্লাস আছে। এ শোনো, এরপরে মধ্যসহগ বিশ্লেষণ। এক্ষুনি কি বললাম আমি? ধ্রুবক সংখ্যার আগে দেখবে প্লাস আছে না মাইনাস আছে। প্লাস যদি থাকে তাহলে প্লাস করে 5 মেলাবো, মাইনাস থাকলে মাইনাস করে 5 মেলাতাম। এরপরে নিয়ম কি? x² এর সহগ কত আছে এখানে? x² এর সহগ আছে 2, আর এখানে ধ্রুবক সংখ্যা আছে 2, তাহলে 2 দিয়ে কত হয়ে যাবে? 4 হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে প্লাস করে 4 প্লাস 1 করলে কিন্তু আমার 5 হচ্ছে। এর জন্য মধ্যসহগ বিশ্লেষণ কিন্তু তোমরা অবশ্যই জানো। তাহলে 4 প্লাস 1 হয়ে যাবে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে 4 প্লাস 1 কেন কেন বললাম বলো তো? কারণ 4 কে আমি কিভাবে ভাঙতে পারি বলো? 4 কে 1 গুণিতক 4 লিখতে পারি, 4 কে 2 গুণিতক 2 লিখতে পারি। দেখো 2 প্লাস 2 করলে তো 5 হয় না, কিন্তু 4 প্লাস 1 করলে 5 হয়, তাই 4 প্লাস 1 করেছি। এটাও নিতে পারতাম, কিন্তু এটা নিলে আমার এখানে 4 থাকতে হতো, 5 এর জায়গায় 4 থাকতে হতো, দিলে আমি ওটাকে নিতে পারতাম, কিন্তু এখানে 5 আছে, তাহলে 4 প্লাস 1 তো 5 হয়, তাহলে 4 প্লাস 1টাই নিবো আমি, এটা আমি নিব না। তো এই হচ্ছে মধ্যসহগ বিশ্লেষণ। তোমরা যদি বলো কমেন্ট করে জানাও যে স্যার মধ্যসহগ বিশ্লেষণটা বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিন ভালো করে, তাহলে আমি অবশ্যই নতুন একটা ভিডিও নিয়ে এসে তোমাদের পুরো মধ্যসহগ বিশ্লেষণে একদম ডিটেলস বলে দিব, তাতে কিন্তু অনেকটা উপকার হবে। প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আরেকটা কথা বলছি, কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লাগছে ভিডিওগুলো তোমাদের, কেমন আমার অঙ্ক করানো তোমাদের ভালো লাগছে। খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও, লাইক করো প্লিজ, তোমাদের বলছি বারবার লাইক করো, ভীষণ উপকারে লাগবে তোমাদের ভিডিওগুলো আমি বলছি। আর অনেক সময় লাগে এইগুলো করতে, তাই বলছি লাইক করলে অনেকটা মোটিভেশন আসে যে তোমাদের নতুন অঙ্ক নিয়ে আসার জন্য। লাইক করতে অসুবিধা কি? কোনো তো প্রবলেম হবে না, জাস্ট লাইক করো যদি ভালো লাগে, ঠিক আছে? তাহলে মাইনাস 4x হয়ে যাবে, মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসের ভেতরে মাইনাস হয়ে যাবে, 1 ইন্টু এক্স মানে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই দেখো দুটো থেকে কি কমন আসবে? এই প্রথম দুটো থেকে 2x কমন আসবে, তাহলে 2x গেলে এখানে x পড়ে থাকবে, x² থেকে x গেছে, তাহলে x পড়ে থাকবে, মাইনাস 4 থেকে যদি 2 কমন নিয়ে নিই 2 থাকবে, আর x থেকে কমন নিয়ে নিচ্ছি মানে এটা কিছু থাকবে না, হয়ে গেল। তাহলে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিব, x মাইনাস 2 ভেতরে চিহ্ন চেঞ্জ হবে কারণ আগে মাইনাস আছে। এবারে দেখো এই দুটো থেকে কি কমন আসে? x মাইনাস 2 কমন আছে, তাহলে পড়ে থাকবে এখানে কত? 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব দিয়ে কি লিখবো এখানে আমি? অতএব দিয়ে লিখবো x মাইনাস 2 একবার 0 এর সঙ্গে হবে, 2x মাইনাস 1 একবার 0 এর সঙ্গে সমান হবে। তাহলে x সমান 2 হয়ে যাবে, মাইনাস 2 এদিকে গেলে প্লাস 2 হয়ে যাবে, আর এটা 2x সমান মাইনাস 1 এদিকে প্লাস 1 হয়ে যাবে, x সমান হয়ে যাবে 1/2। তাহলে x এর মান দেখো এখানে দুটো পাচ্ছি, একটা হচ্ছে প্লাস 2 আর একটা হচ্ছে x সমান হাফ, প্লাস হাফ। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ইজি কোশ্চেন ছিল, বুঝতে পেরেছো? ওকে, বোঝা গেছে তো? ঠিক আছে, তো ঠিক আছে নেক্সট কোশ্চেনে যাবো। বুঝতে পারছো কি পারছো না সেটা কিন্তু কমেন্টে আমি বুঝতে পারবো, ঠিক আছে? তোমাদের বারবার হচ্ছে রিকোয়েস্ট করছি কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে? লাইক করো, কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট করলে বা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো, কমেন্ট করো, লাইক করলে অনেক অনেক অনেকে ভিডিওগুলো দেখতে পারবে যে না ভিডিওটা ঠিকঠাক রয়েছে। যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করতে পারো, কমেন্ট তোমরা জানাতে পারো যে ভালো লাগছে না স্যার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেনে যাবো 5 থেকে। দেখো 5 থেকে কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 5 বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণ গঠন করে করো এবং অযুগ্ম সংখ্যা দুটি নির্ণয় করো। বাবু এখানে বলো তো আমাকে, একটু আমি বুঝিয়ে দিই তারপরে অঙ্কটা আমি করবো। দেখো দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা বলেছি, ক্রমিক ধনাত্মক, ক্রমিক মানে কি জানো তো? পর 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 পর, একের পরে 2, 2 এর পরে 3, 4, 3 এর পরে 4, এগুলো তো বলছে ক্রমিক সংখ্যা। কিন্তু একটা কথা বলে দিচ্ছে অযুগ্ম সংখ্যা। তোমাকে কিন্তু একটা এক্সাম্পল দিই, ধরো 3 একটা অযুগ্ম সংখ্যা, তাহলে এর পরের অযুগ্ম সংখ্যা কত হবে? নিশ্চয়ই 5 হবে, কারণ 4 তো যুগ্ম সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে দেখো একটা বাদে এর পরের অযুগ্ম সংখ্যা কত হবে? নিশ্চয়ই 7 হবে, কারণ 6 মাঝখানে হবে না, 6 তো 2 দিয়ে কেটে যায়, যুগ্ম সংখ্যা। ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? তাহলে অযুগ্ম সংখ্যা বলেছে মানে কি? সবগুলো দেখো 2 2 করে স্কিপ করছে, নাকি না?
অযুগ্ম সংখ্যা মানে কি 2 করে স্কিপ করছে, তাহলে একটাকে যদি আমি এক্স ধরি আর একটা কত হবে এক্স প্লাস টু। ইয়েস অর নো? তাহলে এদের গুণফল বলে দিচ্ছে, তাহলে দেখো ধরি প্রথম অযুগ্ম সংখ্যাটি এক্স, দ্বিতীয় অযুগ্ম সংখ্যাটি এক্স প্লাস টু ধরতে পারি। কিন্তু শর্ত এখানে বলে দিয়েছে আমাকে, শর্তানুসারে বলে দিয়েছে যে এদের গুণফল এক্স ইন্টু এক্স প্লাস টু, এটা বলে দিয়েছে 143, 143। ওকে, 143 বলে দিয়েছে। ওকে, ক্লিয়ার হয়েছে? এখান থেকে আমি এক্স এর মানটা বের করতে পারবো, সমীকরণ গঠন করতে বলতে, তাহলে সমীকরণ কিন্তু গঠন হয়ে গেছে। একটু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস 143 সমান 0, এটাই হচ্ছে অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণ। তো এটাকে আমরা করবো কি মধ্যসহ বিশ্লেষণ। দেখো লাস্টে কত আছে বলো তো, এখানে 143 রয়েছে, হ্যাঁ কিনা? 143 এর আগে কি আছে? মাইনাস আছে। তাহলে মধ্যসহ বিশ্লেষণের ক্ষেত্রে যদি ধ্রুবক সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে, মাইনাস থাকলে আমি বিয়োগ করে এই দুইটা মেলাবো, আর প্লাস থাকলে যোগ করে দুইটা মেলাতাম আমি। দেখো 143কে আমি কিন্তু লিখতে পারি 11 গুণিত 13, তাই না? 11 গুণিত 13, 11 13 থেকে যদি 11 বাদ দিই তাহলে 2 হবে। ওকে, তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস টু এর জায়গায় লিখতে পারি 13 মাইনাস 11 ইন্টু এক্স মাইনাস 143 সমান 0। ঠিক, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 13x হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 11x মাইনাস 143 সমান 0। ইয়েস অন্য? দুটো থেকে কি কমন আসবে বাবু? এক্স কমন আসবে, তাহলে এক্স প্লাস 13 হয়ে যাবে, মাইনাস 11 কমন নিলে এক্স মাইনাস কমন নিয়েছি, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 11 13তে 143। ঠিক, এবারে দেখো এই দুটো থেকে কি কমন আছে? দুটো থেকে এক্স প্লাস 13 কমন আছে, ঠিক না? তাহলে এইখানে পড়ে থাকবে আমার এক্স, এইখানে পড়ে থাকবে মাইনাস 11 ইজ ইকুয়ালস টু 0। দুটো গুণফল যদি 0 আমি আলাদা আলাদা বা আলাদা আলাদা ভাবে 0 লিখতে পারি, তাহলে এক্স প্লাস 13 সমান 0 হবে, আবার এক্স মাইনাস 11 সমান 0 হবে। ওকে, তাহলে এক্স সমান কত হয়ে যাবে? -13। এখানে এক্স সমান কত হবে? 11। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তাহলে এক্স এর মান এখানে দুটো পেলাম, ঠিক না? বলে স্যার দুটো কি নিবো? না, এইটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কেন গ্রহণযোগ্য নয়? দেখো প্রথমেই বলা রয়েছে এক্সটা কিন্তু আমাকে ধনাত্মক বলে দিয়েছে, হ্যাঁ কি না? দেখো দুটি যে ক্রমিক সংখ্যা ধরলাম আমি, একটা এক্স প্লাস টু, সেটা কিন্তু ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে। তাই কিন্তু আমাদের যে অ্যান্সার হবে, একটা এক্স আমি নিব 11, আর একটা কত হবে? এক্স প্লাস টু মানে কত হবে? 11 প্লাস 2 মানে 13। তাহলে অ্যান্সার হবে আমাদের কত? 11 এবং 13 হবে এখানে সঠিক উত্তর। মাইনাস কেন নিলাম না? কারণ এখানে ধনাত্মক বলে দিয়েছে যে অযুগ্ম সংখ্যাগুলো কিন্তু ধনাত্মক হবে। মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরো 30টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে অথবা খুব ইজি কোশ্চেন। দেখো এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণের অঙ্ক, ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক। দেখো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কি আমি জানি? জানি না, তাহলে সেটাই ধরে নিব যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা। এটা কি করলাম? আমি ধরলাম। ঠিক আছে, তাহলে বলো এক্স টাকায় পাওয়া যায় কটা কলম? প্রতি ডজন মানে 12টি কলম। 12টি কলম, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কতগুলো কলম? 12/x কলম। কিন্তু আমাকে দেখো 30 টাকা বলেছে, তাহলে 30 টাকায় পাওয়া যায় 12 × 30/x কলম। একদম ইজি প্রসেসে করবে, ঠিক আছে না? যাতে তোমাদের কোনো সমস্যা হবে না, একদম ইজি প্রসেসে অঙ্কগুলো করবে। এবারে দেখো বলছে প্রতি ডজন কলমের মধ্যে 6 টাকা কমে গেছে, তাহলে এখন 6 টাকা কমে গেছে, তার মানে ছিল x টাকা, এখন 6 টাকা কমে গেছে, তাহলে x−6 টাকা, এখন x−6 টাকায় পাওয়া যায় 12টি কলম। ইয়েস অর নো? তাহলে 1 ডজন কলমের মূল্য বলেছিল প্রতি ডজন কলম 6 টাকা কমেছে, তাহলে x−6 যদি 12টি কলম পাবো। কিন্তু 1 টাকায় পাওয়া যায় 12/x−6টি কলম। কিন্তু 30 টাকা তো আমাকে বলেছে, তাহলে 30 টাকায় পাওয়া যাবে 12/x−6 ইন্টু 30টি কলম। কিন্তু বলছে দেখো যদি কমে তবে 3টি বেশি কলম পাওয়া যায়। ঠিক আছে, এখানে পেলাম আমি 12 × 30/x কলম, এখানে পেলাম 12 × 30/x−6টি কলম। তাহলে এইখানে নিশ্চয়ই বেশি কলম পেয়েছি। দেখো 3টি বেশি কলম পেয়েছে কখন? যদি 6 টাকা কমে, তার মানে এইটা নিশ্চয়ই বেশি কলম। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি, এখানে শর্তানুসারে লিখতে পারি 12 × 30/x−6 মাইনাস 12 × 30/x সমান 3টি কলম আমি বেশি পেয়েছি। দেখো এটা বেশি পেয়েছি, শর্ত এটাই বলেছে। তাহলে বা 12 × 30 যদি আমি কমন নিয়ে নিই, পাবো এখানে 1/x−6 মাইনাস 1/x, হ্যাঁ কি না? দুটোতে দেখো 12 × 30ই রয়েছে, সমান 3। কি করব আমরা? এখানে দেখো লসাগু করব। ঠিক আছে, এটা কি করব আমরা? লসাগু করব। কি করব? 12 × 30 রয়েছে, এটাকে এদিকে ভাগ করে দিই। ঠিক আছে, তাহলে এখানে লসাগু করলে কত হবে? x × x−6 লসাগু হবে। এস অর নো? আর 3 এদিকে 12 30 গুণ আছে, এখানে 12 30 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে এইটা হবে কত বলে? একের সঙ্গে x গুণ করলে x হবে -x−6 x, যেহেতু আগে মাইনাস আছে তাহলে কি হয়ে যাবে? এটা +6 হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে দুটো x কেটে যাবে, তাহলে এদিকে পড়ে থাকবে কত? 6/x² -6x করে থাকবে, সমান এখানে 3 4 যদি 12 করি, থাকবে কত বলো তো? 1/6
4 3 12, 120, ঠিক না? তাহলে বা দিয়ে লিখতে পারি, কোনাকুনি যদি আমি গুণ করি, কোনাকুনি গুণ করলে কি হবে বলো? এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্সই থাকলো, সমান 120 সঙ্গে গুণ হবে 6, ঠিক না? তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান 12 6 72, 720। এর জন্য তাহলে এবারে কি করবো, মধ্যসহগ বিশ্লেষণে চলে এসেছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স 720 এদিকে নিয়ে চলে এলে কত হবে? মাইনাস 720 ইকুয়ালস টু 0। এবারে দেখো, বারবার বলছি মধ্যসহগ বিশ্লেষণ ভালো করে শিখতে হবে, কিন্তু ফার্স্ট এক্সামে যদি ভালো রেজাল্ট করতে চাও মধ্যসহগ বিশ্লেষণ খুব ভালো করে শিখে নিতে হবে। তোমরা যদি বলো যে মধ্যসহগ বিশ্লেষণে কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু নতুন একটা ভিডিওতে আমি পুরো অনেক অনেক এক্সাম্পল নিয়ে এসে মধ্যসহগ বিশ্লেষণ বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে আমাকে। দেখো এখানে কত হচ্ছে, মাইনাস আছে, তাহলে সিক্স কে মিলাবো আমি এক্স এর আগে যে সহগ, মধ্য সহগ মানে কোনটা, এইটাকে মিলাবো, আগে যেহেতু মাইনাস আসছে তাহলে মাইনাস করে কিন্তু আমি সিক্সটাকে মেলাবো। 720 আছে, 720কে আমি লিখতে পারি দেখো 30 গুণিতক 24, 24 3 72, 720 আমি জানি, কারণ এগুলো যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার মাথার মধ্যে ক্লিক করবে, না হলে এই 720কে উৎপাদক বিশ্লেষণ করতে হতো, দিয়ে কিন্তু এখানে ছয়টাকে মেলাতে হতো। আমি দেখলাম যে 30 এবং 24 720 হয়, 30 থেকে 24 বাদ দিলে 6 হয়, ঠিক না? তাহলে দেখো এখানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6 এর জায়গায় লিখতে পারি না 30 মাইনাস 24 ইন্টু এক্স মাইনাস 720 ইজ ইকুয়ালস টু 0। ইয়েস অর নো? একদম ইজি। এবারে বা গুণ করে দিব, এক্স স্কোয়ার মাইনাস কত হবে 30x, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, প্লাস 24x মাইনাস 720 ইজ ইকুয়ালস টু 0। এরপরে নিয়ম কি বলো, ফার্স্ট দুটো থেকে শেষ দুটো থেকে, ফার্স্ট দুটো থেকে কি কমন আসবে, এক্স কমন আসবে, এক্স মাইনাস 30 প্লাস 24 কমন আসবে, এক্স মাইনাস ইজ ইকুয়ালস টু 0। বা দুটো থেকে কমন আসবে দেখো এক্স মাইনাস 30, এখানে পড়ে থাকবে এক্স প্লাস এখানে 24 পড়ে থাকবে, তাহলে এক্স প্লাস 24 ইজ ইকুয়ালস টু 0। তাহলে অতএব এক্স মাইনাস 30 সমান 0, অতএব এক্স মাইনাস 30 সমান 0 হবে, আরেকবার এক্স প্লাস 24 সমান 0 হবে। এখান থেকে এক্স সমান 30 হয়ে যাবে আর এক্স সমান মাইনাস 24 হয়ে যাবে। এবারে এখানে দুটো মান বেরোচ্ছে, তাহলে কোন মানটা নেবে? দেখো আমার যে লেখা এক্সটাকে ধরেছি, দেখো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য, কলমের মূল্য এক্স এর মান, তার মানে নিশ্চয়ই এখানে একটা জিনিস তো খুব শিওর হয়ে যাচ্ছে যে এটা গ্রহণযোগ্য নয়, কারণ কারণ টাকার যে ভ্যালুটা, যে কত টাকা, সেটা কিন্তু নেগেটিভ হতে পারে না, যে মাইনাস 24 টাকা এরকম তো হতে পারে না, তাই গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয়, ঠিক? এটা কি হবে, গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে আমার, অ্যান্সার হবে এক্স এর মান হচ্ছে আমাদের 30, তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত টাকা হবে এখানে, 30 টাকা। ওকে, অ্যান্সার কত হবে এখানে, 30 টাকা। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। খুব ইজি ইজি কোশ্চেন রয়েছে, একটু যদি মন দিয়ে দেখো, দেখলে তোমাদের কাছে কিন্তু কোনো কোশ্চেন কিন্তু অসুবিধে হবে না, ঠিক আছে না? খুব খুব সহজে তোমরা করতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমরা রেগুলারিটি মেনটেন করে দেখতে থাকো, যত আমি প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকের আমি সলিউশন নিয়ে আসবো, যদি দেখতে থাকো তাহলে তো পরীক্ষা হলে তোমরা কি বলবো, আগুন লাগাবে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন দেখো, অনুপাত সমানুপাত থেকে দিয়েছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছিল, ছয়ের দাগের, বলছে এবিসিডি তিনটি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে। দেখো প্রথম কথা হচ্ছে কি, যদি এবিসিডি তিনটি ক্রমিক সমানুপাতি বলে, তাহলে আমরা একদম চোখ বন্ধ করে এটাই লিখবো, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। যতগুলো ক্রমিক সমানুপাতি বলবে সেইভাবে আমরা লিখতে, দেখো এ বাই বি আবার বি বাই সি আবার সি বাই ডি, মাঝখানে কি দিব, সমান দিব। এটাকে আমরা কি ধরে নিতে পারি, কে ধরে নিতে পারি, ঠিক না? তাহলে দেখো এইখান থেকে এ বাই বি সমানও কে এর সঙ্গে সমান হবে, বি বাই সি এটাও কে এর সঙ্গে সমান হবে, সি বাই ডি এটাও কিন্তু কে এর সঙ্গে সমান হবে। তাহলে সি সমান কত হবে, এখানে ডি কে হয়ে যাবে না? আচ্ছা, বি সমান কত হয়ে যাবে, সি কে, আবার সি সমান ডি কে, যেহেতু সির জায়গায় ডি বসিয়ে দিব আমি, তাহলে ডি কে ইন্টু কে মানে কত হবে, ডি কে স্কোয়ার। আবার এখানে পাচ্ছি এ সমান বি কে, এ সমান বি কে, আচ্ছা বি মানে কত, ডি কে স্কোয়ার, বি মানে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে, পাচ্ছি কত আমি, ডি কে কিউব। আশা করি বোঝাতে পারলাম আমি, একদম ইজি। ক্রমিক সমানুপাতি দেওয়া মানে এইভাবে লিখবো, কে ধরে নিব, শেষ থেকে আসবো, ই এর ভ্যালু প্রথম এখানে বসাবো, আবার ডি এর ভ্যালু প্রথমটাতে বসাবো, দিয়ে সবগুলোতে দেখো আমি নিয়ে এসেছি, লক্ষ্য করো ডি তে নিয়ে চলে এসেছি, দেখো এ বি সি প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমার ডি তে চলে এসেছে, তখন কিন্তু এটা ইজি হয়ে যাবে। এবারে বাম পক্ষ কি আছে এখানে, ঠিক আছে? বাম পক্ষ কি আছে বলো, বাম পক্ষ দেওয়া রয়েছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এ হলো। তাহলে এ স্কোয়ার এর মান কত, ডি কে কিউব, তাহলে ডি কে কিউবের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত, ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার, এ হলো। একই রকম ভাবে আমি সি স্কোয়ারের মান বসাবো, সি স্কোয়ার কত, ডি কে, তাহলে ডি কে এর হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হয়ে যাবে, কারণ ডি স্কোয়ারের ভ্যালু কেন বসাবো, আমি তো সব ডি তে নিয়ে আসছি, হ্যাঁ কি না? তাহলে এটা কত হয়ে যাবে বলো, ডি স্কোয়ার কে টু দা পাওয়ার 3 দিয়ে কত 6 মাইনাস ডি স্কোয়ার, ডি এর হোল স্কোয়ার ডি স্কোয়ার, কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে কত হয়ে যাবে, কে টু দা পাওয়ার 4, এস অন্য। আবার এটা কত হবে, ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এস অন্য। এবারে দেখো এই দুটো থেকে কি কমন আসছে, এই দুটো থেকে কি কমন আসছে, দেখতে পাচ্ছি ডি স্কোয়ার কে টু দা পাওয়ার 4 কমন আসছে, তাহলে কে টু দা পাওয়ার 4 যদি কমন আছে চলে আসে, এখানে কত আছে, 6 আছে, তাহলে পড়ে থাকবে কত, কে টু দা পাওয়ার 2 পড়ে থাকবে, কে 2 দিলেই তো আমার 4 আর 2 যোগ করলে 6 হবে।
আর এখানে ডি স্কোয়ার কে টু দেওয়ার 4 কমন চলে এলে এখানে 1 পড়ে আছে। এইখানে কি কমন আসবে দেখো, ডি স্কোয়ার কমন আসবে, দুটোতেই ডি স্কোয়ার রয়েছে। এখানে পড়ে থাকবে কে স্কোয়ার, ডি স্কোয়ার যদি চলে আসে এখানে 1 পড়ে থাকে। তাহলে ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার, কত হবে ডি টু দা পাওয়ার 4। ক্লিয়ার আছে? একটু ধৈর্য ধরে করতে হবে, ঠিক আছে? কিন্তু করে দিচ্ছি, বারবার বারবার প্র্যাকটিস করো এগুলোকে, ঠিক আছে? আর এটা কে টু দা পাওয়ার 4, আর সূচক কিন্তু ভীষণ কাজে লাগবে, ঠিক আছে না? সূচকের যত নিয়ম পড়েছিলে না, তো এইগুলো কিন্তু এই সব অঙ্কে ভীষণ কাজে লাগবে। কে স্কোয়ার মাইনাস 1 দুটো রয়েছে, তাহলে লিখতে পারি না কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের বাম পক্ষ পেলাম, ঠিক আছে? এবারে আমরা ডান পক্ষ বের করবো, ঠিক আছে? ডান পক্ষ কত আছে দেখি। ডান পক্ষ দেওয়া রয়েছে দেখো এখানে, ডান পক্ষ দেওয়া রয়েছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে না? বি স্কোয়ার, বি স্কোয়ারের মান কত, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল, মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মানে কত ডি কে, তাহলে ডি কে এর হোল স্কোয়ার, তাহলে হয়ে গেল সি স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার রয়েছে, তাহলে হোল স্কোয়ার দিব আমি, দেখি কত বেরোয়। এর সঙ্গে যদি সমান হয়ে যায়, এর সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে আমার প্রুফ হয়ে যাবে, নাকি না? তাহলে দেখো এই দুটোকে আমি যদি ভেঙে নিই, এটা হবে ডি স্কোয়ার এ টু দা পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার, নাকি না? তার আবার হোল স্কোয়ার আছে। এই দুটো থেকে কি কমন আসবে বলো, এই দুটো থেকে দেখো কমন আসছে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন আছে, কেন এখানে ডি স্কোয়ার রয়েছে এখানেও কে স্কোয়ার রয়েছে, তাহলে পড়ে থাকবে স্কোয়ার চলে গেছে, 4 আছে এখানে, তাহলে শুধু কে স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার দুটোই চলে এসছে, মানে 1 পড়ে আছে। বেশ হলো, খুব ইজি, একটু মন দিয়ে কথাটা শুনতে হবে তোমাদের। এবারে ডি স্কোয়ার কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে কত হয়ে যাবে, ডি টু দা পাওয়ার 4 কে টু দা পাওয়ার 4, ডি স্কোয়ারের হোল স্কোয়ার মানে ডি টু দা পাওয়ার 4 কে স্কোয়ারের হোল স্কোয়ার কে টু দা পাওয়ার 4, আর এখানে কত আছে কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। দেখো ভালো করে লক্ষ্য করো এখানে, এই যে ভ্যালুটা বেরিয়েছে, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দুটো কিন্তু দেখো সমান, তাই না? দুটো কিন্তু সমান বেরিয়েছে, তাহলে অতএব দিয়ে আমি লিখতে পারি না বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে? তাহলে প্রমাণ হয়ে গেল। কিছু নেই অঙ্কগুলো, শুধু একটু ধৈর্য ধরে কি বলবো, জাস্ট ধৈর্য ধরে অঙ্কগুলো বুঝতে হবে, আর যেভাবে বলছি সেগুলো একটু মন দিয়ে শুনতে হবে, কি একটু বাড়িতে খাতায় করো, ঠিক আছে? বারবার করো। আর পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিও কিন্তু, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে আমি সঙ্গে সঙ্গে আপলোড করে দিই, ভিডিও আপলোড হওয়ার পরে পরে, ঠিক আছে না? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নিই একবার আমি। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, অথবা যদি এ সমান এইটা হয়, বি সমান এটা হয়, তবে 5a² মাইনাস 3ab প্লাস 5b² এর মান কত? এইখানে কিন্তু অঙ্কটা করার আগে তোমাকে কিছু জিনিস জানতে হবে। এখানে দেখো এ দেওয়া রয়েছে, এ কত দেওয়া রয়েছে, √5 প্লাস 1 বাই √5 মাইনাস বি শূন্য, এটা দেওয়া রয়েছে। আচ্ছা বি কত দেওয়া রয়েছে এখানে, √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, ঠিক আছে? এটা বি দেওয়া রয়েছে। এখানে তোমাকে দুটো জিনিস বের করতেই হবে, দিলে অঙ্কটা খুব ইজি হয়ে যায়। এ স্কোয়ার যদি করতে যাই তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হবে, বি স্কোয়ার করতে গেলে ভীষণ প্রবলেম হবে। আমি এইভাবে করবো না, আমি অন্যভাবে করা যাবে, কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে, একদম ইজি প্রসেসে করছি দেখো। এখানে এ বি করবো আমি, এ বি করলে কি হবে দেখো, এ বি মানে এ গুণিতক বি, এ কত √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 গুণিতক √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। দুদিকে দেখো আমার কাট কেটে যাবে, এখানে দেখো প্লাস প্লাস কাটবে মাইনাস কেটে যাবে, তাহলে অ্যাকচুয়াল আমার এ বির অ্যান্সার বেরোচ্ছে 1। আরেকটা এখানে বুদ্ধি করে করবো আমরা, এ প্লাস বি এর মান দেখবো, ঠিক আছে? এইটুকু তোমাকে করতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। এ প্লাস বি হলে দেখো একই রকম ভাবে লিখবো, √5 প্লাস 1 √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস, ইয়েস অর নো? লসাগু কত হবে এখানে দেখো, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 হচ্ছে লসাগু, তাহলে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, উপরেরটার সঙ্গে এই √5 প্লাস 1 এর সঙ্গে √5 প্লাস 1 কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে এইটা আমি কি করবো, প্রথমে গুণ করবো, তাহলে √5 প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে না? আবার একই রকম ভাবে এইটার সঙ্গে এইটা গুণ হয়ে যাবে, মানে এটাও হোল স্কোয়ার হয়ে যাবে, √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার হবে। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সূত্র কি, সূত্র কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত √5 এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 এর হোল স্কোয়ার, 2 ইন্টু, তাই আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেটাই করবো আমরা এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √5 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, ইজি একদম না? দেখো 2 ইন্টু √5 এর হোল স্কোয়ার মানে কত 5 মাইনাস 1 প্লাস 1 এর হোল স্কোয়ার মানে 1, এখানে √5 এর হোল স্কোয়ার মানে 5 মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে 1 হয়ে যাবে। ওকে, তাহলে 2 গুণিত কত হবে, 5 আর 1 6, আর নিচে হবে কত 4, তাহলে 2 2 এ 4 2 3 এ 6, দেখো 3 বেরিয়ে গেছে আমার। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ইজি, সহজভাবে বোঝাচ্ছি। এবারে আমরা কোশ্চেনটা তুলবো, এখানে কি বলেছে দেখো, এখানে কোশ্চেনটা বলেছে 5a² মাইনাস 3ab প্লাস 5b² এর তোমাকে মান বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে ab হয়ে গেল আমার 1, a প্লাস b আমার বেরিয়েছে এইটা, ঠিক আছে? এখান থেকে আমি অঙ্কটা স্টার্ট করি। দেখো এই দুটো থেকে যদি আমি 5 কমন নিই, পড়ে থাকবে কত, a² প্লাস b² এর শূন্য মাইনাস 3ab যেমন আছে থাক। দেখো 5 ইন্টু a² প্লাস b² এর সূত্র লিখতে পারি না, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, শুধু a² প্লাস b² এর সূত্র a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab বসিয়ে দিয়েছি, মাইনাস 3ab যেমন আছে থাক। তাহলে দেখো এবারে 5 গুণ করে দাও, 5 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 10ab হয়ে যাবে না, আর মাইনাস 3ab যেমন আছে থাকবে। এবারে
আর একটা লাইন লিখবো, তারপরে মান বসাবো। এটা লিখলাম -10 AB - 3 AB কত হবে -13 AB, ইয়েস অর নো, -13 AB। এবারে মান বসাও। a প্লাস বি মানে কত বেরিয়েছে, 3 বেরিয়েছে, তাহলে 5 ইন্টু 3 হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু এ বি এর মান কত 1, 5 3 3 9 5 কত 45, -13 হয়ে যাবে কারণ 3 হোল স্কোয়ার মানে 9, তার সঙ্গে আবার 5 গুণ আছে মানে 45 -13 কত হবে 2, এখানে হবে 3। অ্যান্সার হচ্ছে আমাদের কত তাহলে 32। ওকে, যে ভ্যালুটা আমাকে বের করতে বলেছিল সেটা হচ্ছে 32 হবে এখানে সঠিক উত্তর। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মন দিয়ে বাড়িতে পড়ো, যেভাবে পড়ালাম আর খাতায় তুলে নাও। ঠিক আছে, খাতায় প্রথম দেখে নাও, তারপরে না দেখে পড়ার চেষ্টা করো, দেখে এখানেই তোমাদের রিভিশন হয়ে যাবে। ঠিক না? এরপরে আসবো আমরা পরিমিতির অঙ্ক। ঠিক আছে, আর কি আছে নাকি এখানে দেখিনি, না নেই। পরিমিতির অঙ্ক আসবো 8 দাগে। এটা হচ্ছে লাস্ট দুটো কোশ্চেন। ঠিক আছে, দেখো কি বলেছে। একটি আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। ঠিক আছে, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য বলেছে 15√2, দেখো 8 দাগে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমার দিয়ে দিয়েছে, তাদের অনুপাত দিয়ে দিয়েছে। ঠিক, এইগুলো অনুপাতিক সমগ্র তলের পরিমাণ মানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে তোমাকে। তাহলে আমি যদি ধরে নিতে পারি না যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x মিটার, প্রস্থ আয়তঘনের, সরি লিখবে, ধরি আয়তঘনের দৈর্ঘ্য 4x মিটার, প্রস্থ 3x মিটার এবং উচ্চতা এবং উচ্চতা 5x মিটার, হ্যাঁ কি না? ধরতে পারি আমি, কারণ দৈর্ঘ্য 4 3 5 রয়েছে, আমি সাধারণ অনুপাত x ধরে নিতে ধরতে পারি এটা আমি। কর্ণের দৈর্ঘ্য, তাহলে বলো আমাকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি বলো, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি বলো, সমান √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, হয় না? মিটার হবে এখানে। এবার এল মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আছে না 4x এর হোল স্কোয়ার, তাহলে লিখবো আমি 4x এর হোল স্কোয়ার প্লাস প্রস্থ কত, বি মানে প্রস্থ 3x এর হোল স্কোয়ার, এইচ উচ্চতা মানে 5x এর হোল স্কোয়ার, শেষ হলো। এবারে গুণ করে দিব আমরা, দিয়ে যোগ করবো, চারটে বর্গ করে যোগ করবো, 4 4 16, 16x স্কোয়ার প্লাস 3 3 9x স্কোয়ার প্লাস 5 5 25x স্কোয়ার মিটার। যোগ করো এখানে, এটা 25 25 50, তাহলে 50x স্কোয়ার হয়ে যাবে। এবারে দেখো 50x স্কোয়ার তো এখানে রয়েছে, এখানে 50কে আমি যদি ভাঙি, দেখো 50কে যদি ভাঙি 2 25, 5 5 25, ঠিক আছে, তাহলে দুটো 5 একটা 2, তাহলে দুটো 5 এটাকে লিখতে পারি না 50 ইন্টু এক্স, কারণ দুটো এক্স থেকে একটা এক্স বেরিয়ে আসবে। আবার 50কে ভাঙলে 5√2 হয়ে যাবে ইন্টু এক্স যেমন আছে থাকবে, ক্লিয়ার হয়েছে? কারণ দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, বের করে দিয়েছি, 2 তো একা রয়েছে, তাই 2কে আমি বের করে থাকবে। এইটা কার সঙ্গে সমান হবে, দেখো শর্তানুসারে বলে দিয়েছে এখানে, শর্তানুসারে বলে দিয়েছে 5√2x সমান বলে দিয়েছে 15√2, 15√2। দেখো √2 দুদিকে কেটে দাও, তাহলে x সমান পাচ্ছি আমি 5 3 15, x সমান পাচ্ছি আমি 3। ঠিক আছে, x এর মান পাচ্ছি কত আমি 3। তাহলে বলো দৈর্ঘ্য কত হবে আমার, তাহলে বলো দৈর্ঘ্য কত হবে এখানে, তাহলে আয়তঘনের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে কত 4x রয়েছে মানে 4 ইন্টু 3 মানে 12 মিটার, হ্যাঁ কি না? প্রস্থ কত হবে, লিখবে ভালো করে এগুলো, প্রস্থ কত হবে 3x রয়েছে, তাহলে 3 ইন্টু 3 9 মিটার। আচ্ছা উচ্চতা কত হবে, তাহলে উচ্চতা হবে এখানে 5x, 5 ইন্টু 3 15 মিটার। ক্লিয়ার হয়েছে এতদূর, একদম ক্লিয়ার। নেক্সট তাহলে যাবো আমি, আমাকে কি চেয়েছে এখানে, সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। সমগ্রতলের পরিমাণ মানে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র তো জানো, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো, তোমার কি আসবে 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল। এগুলো কিভাবে মনে রাখবে জানো তো, এগুলো বর্গ মিটার, বর্গ মিটার। দেখো কি কি রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, তো এরকম ভাবে লিখে ফেলবে। ঠিক আছে, যে এল এর সঙ্গে একবার বি গুণ করবে, বির সঙ্গে একবার এইচ, এইচ এর সঙ্গে একবার এল গুণ করবে। ঠিক আছে, পরপর গুণ করবে, এল বি বিএইচ এইচ এল, দেখো এল বি বিএইচ এইচ এল গুণ করবো, যোগ করে দেবো, দিয়ে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 ইন্টু এল কত এখানে 12, তাহলে 12 গুণিতক বি কত প্রস্থ 9 রয়েছে প্লাস বিএইচ, বি কত 9, এইচ কত এখানে 15, গুণ করব এইচ এল, এইচ কত 15, এল কত এখানে দৈর্ঘ্য 12। ঠিক আছে, বর্গ মিটার। তাহলে 2 12 9 108, 15 9 135, এটা 12 গুণিত 15, 12 5 60, 12 180 হলো। 2 গুণ করে দাও, যোগ করে 2 গুণ করে দাও, তাহলে এখানে 5 8 5 13, 3 হাতে 1, 8 1 9, 9 3 12, 2 হাতে 1, 1 1 2 1 3 1 4, 423 বর্গ মিটার, গুণ করো 3 2 6, 2 2 4, 4 2 846 বর্গ মিটার হচ্ছে এখানে সঠিক উত্তর। এটাই হবে আমাদের অ্যান্সার, 846, 846 বর্গ মিটার সমগ্র তলের ক্ষেত্রফল। ক্লিয়ার হয়েছে, একদম ইজি ছিল। তাহলে প্রথমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করে ধরে নিয়েছি, সেখান থেকে কর্ণের দৈর্ঘ্য সমান করেছি, কারণ এটাই আমাকে শর্ত দিয়ে দিচ্ছে 15√2, সেখান থেকে এক্স এর মান বের করেছি। ঠিক আছে না, দেখো এখানে আমি এক্স এর মান বের করতে পেরেছি শর্তানুসারে করার পরে, এখানে ওকে শর্তানুসারে করার পরে আমি এখানে এক্স এর মান বের করে নিয়েছি, 3 বেরিয়েছে, 3 বেরিয়ে যেহেতু গেছে, তাহলে 3x 4x এবং 5x ছিল আমার এখানে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি পেয়ে যাবো।
সমগ্রকালের ক্ষেত্রফলের সূত্র যেভাবে বললাম LB প্লাস BH প্লাস HL গুণিতক 2 করে দাও, অ্যান্সার দিয়ে দিবে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা চোঙের কোশ্চেন। কি বলেছিল, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 10% বৃদ্ধি, উচ্চতা 10% হ্রাস পেলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে। ঠিক আছে, চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো, চোঙের ব্যাসার্ধ 10% বৃদ্ধি বলেছে, তাই না? তাহলে আমি জানি না চোঙের ব্যাসার্ধ কত, তাহলে ধরে নিব, আমি ধরি চোঙের ব্যাসার্ধ, আর একক। এস অন্য। এবারে যদি ব্যাসার্ধ আর একক ধরি, আরেকটা কি ধরে নিব, দুটো উচ্চতাও ধরে নিব, উচ্চতা হচ্ছে 8 একক। ওকে, আয়তন শতকরা কত বৃদ্ধি হবে, যখন আর এবং এইচ একক ছিল তখন চোঙের আয়তন কত হবে, চোঙের আয়তনের সূত্র কি পাবো, পাই আর স্কোয়ার এইচ, ব্যাস হয়ে গেল। কিন্তু বলেছি যে এখন 10% বৃদ্ধি পেয়েছে কি, ব্যাসার্ধ। তাহলে এখন এখন চোঙের ব্যাসার্ধ কত হবে, তুই বলো। ছিল আমার কত, এখানে আর ছিল, বৃদ্ধি পেয়েছে মানে প্লাস হয়েছে কত পার্সেন্ট, 10%। তাহলে আর ইন্টু 10/100, 10%, 10/100 বৃদ্ধি পেয়েছে, প্লাস আর ইন্টু 10/100, এটাই হবে এখন ব্যাসার্ধ। ইয়েস অন্য। তাহলে 10×10 = 100, কত হবে এখানে 10 আর আর মানে হচ্ছে 11R/10, এত একক হবে এখানে কি আমার চোঙের এখন ব্যাসার্ধ 10% বৃদ্ধির পরে। কিন্তু এখন আমার উচ্চতা কত হবে, চোঙের উচ্চতা এখন কত হবে, কি বলেছে এখানে, নিজেরা করো। এইচ ছিল 10% হ্রাস পেয়েছে মানে মাইনাস হয়েছে, এইচ ছিল মাইনাস হয়েছে মানে হ্রাস পেয়েছে কত পার্সেন্ট, এইচ ইন্টু 10%, 10/100, একদম ইজি, এত একক। 10×10 = 100, তাহলে 10 থেকে এইচ, 10H থেকে এইচ মাইনাস করলে কত হবে, 9H/10 একক। তাহলে এখন আমার আয়তনটা বের করব। এখন আয়তন কত হবে এখানে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে 11/r এর হোল স্কোয়ার, 11R/10 এর হোল স্কোয়ার ইন্টু এইচ কত, 9H/10। তাহলে দেখো এটা কত পাচ্ছি আমি, পাই ইন্টু 121 আর স্কোয়ার বাই 100 ইন্টু 9H/10। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল পাচ্ছি কত বলো এখানে আমি, পাই আর স্কোয়ার এইচ ইন্টু 121 ইন্টু 9 বাই কত পাচ্ছি, 1000। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ঘন একক। ওকে, এটা হবে আমাদের ঘন একক, এখানে আমার ঘন একক হবে। এবারে বলছে দেখো শতকরা কত পরিবর্তন হবে, শতকরা কত, আগে ছিল কত, পাই আর স্কোয়ার এইচ ছিল, এখন হয়েছে কত, পাই আর স্কোয়ার এইচ ইন্টু ডিস। তাহলে আমাদের শতকরা পরিবর্তন হয়েছে, তাহলে আয়তনের পরিবর্তন কত হবে বাবু, ছিল আমার কত এখানে, পাই হয়েছে কত, পাই আর স্কোয়ার এইচ ইন্টু, গুণ করে দাও, 9 কে 9, 9 2 18, 8 হাতে 1, 9 কে 9 10, 1089 বাই 1000, ছিল কত, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা আমি কি করব, মাইনাস করব। ঠিক আছে, এবার এইটা যে বৃদ্ধি পেয়েছে, কত থেকে বৃদ্ধি পেয়েছে, পাই আর স্কোয়ার এইচ এর থেকে বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজ বলেছে তাই 100 আমি মাইনাস করে দিব। শতকরা বলেছে যেহেতু পার্সেন্টেজ রাখো, যেহেতু শতকরা আগে লিখিনি তার জন্য আমি পার্সেন্টেজ দিয়েছি, শতকরা লিখলে পার্সেন্টেজ দিতাম না, তখন ঘন একক লিখতাম। ঠিক আছে, এবারে সবগুলো এই উপরের দেখো পাই আর স্কোয়ার এইচ কমন চলে আসছে, তাহলে পড়ে থাকবে কত, 1089 বাই 1000, 1000 মাইনাস 1 বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100 পার্সেন্টেজ। ইয়েস অর নো, কাটাকাটি করে দাও, এটা কেটে যাবে। এবার এটাকে সলিউশন করে ফেলো। এটা হবে কত, 1000 হবে আমাদের লসাগু, 1089 মাইনাস 1000 হয়ে যাবে, কেন এখানে 1/1 আছে, ইন্টু 100 পার্সেন্টেজ। তাহলে দেখো এখানে কত পড়ে থাকছে বলো, এখানে পড়ে থাকছে 89, শূন্য দুটো কেটে দাও, 89/10 পার্সেন্টেজ মানে হচ্ছে 8.9%। এটাই হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে না হয়নি, একদম ইজি কোশ্চেন, একটু মন দিয়ে বুঝলে অঙ্কগুলো কিন্তু খুব ইজি লাগে। তো আজকে দেখো আমরা বুঝিয়ে দিলাম, কোনো কোশ্চেন যদি তোমাদের সমস্যা হচ্ছে মনে হয় তাহলে অবশ্যই সবাইকে বলো, প্লিজ কমেন্ট করে জানাও। কমেন্ট করলে কি বলো তো, অনেকের কাছে ভিডিওগুলো যাবে, এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দাও। ঠিক আছে, ভিডিওটাকে লাইক করে দাও, এগুলো করতে অনেকটা সময় লাগে। তো তোমরা এমনিতেই একটা লাইক করলে অসুবিধা কোথায়, কোনো তো অসুবিধা হবে বলে তোমার মনে হয় না, প্লিজ লাইক করে দাও যদি ভালো লাগে। অনেকে ভিডিও দেখো কিন্তু জাস্ট স্কিপ করে চলে যাও, ভিডিওটা দেখে কমপ্লিট করে চলে যাও। ঠিক আছে, তাই সবাইকে বলবো লাইক করো, খারাপ হলেও কমেন্ট করে জানো, ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, কোনো কোশ্চেন অসুবিধা হলে সেটাও তোমরা কমেন্ট করে জানাও, দাগ নাম্বার দিয়ে, তাহলে নেক্সট ভিডিওতে আমি কিন্তু ওইটাকে করে দেওয়ার চেষ্টা করবো, তারপরে নতুন ভিডিও স্টার্ট করবো। তো আজকে দেখো স্কুল 1 কমপ্লিট করে দিলাম একদম, নেক্সট ভিডিওতে আবার স্কুল 2 নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, সেখানে কিন্তু পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ওকে, পিডিএফটা রাখবে, পরে তোমরা সেটাকে একবার দেখে নিতে পারো, নাহলে খাতায় তুলে নিলে আরো বেস্ট হবে। খাতায় কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও যদি করে নাও তাহলে অনেকটা বেস্ট হবে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।